দিন থেকে মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা হবে, কারণ আমরা কেউ ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য পড়াশোনা করছি না, কেউ করছি না। তাই আমাদের প্রিপারেশনটাও কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য হওয়া উচিত, প্রিলিমিনারির জন্য না। তাই প্রথম দিন থেকে তুমি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নাও। তো যেটা বলার যে অবশ্যই ক্লাসগুলো দেখো, অলরেডি 2 দিন ক্লাস হয়ে গেল, তাই তো? রিজনিং একদিন ক্লাস হয়েছে, তারপর পলিটি ক্লাস হয়েছে, আজ ইংলিশ গ্রামার ক্লাস রয়েছে, আগামীকাল রয়েছে তোমার বায়ো সায়েন্স ক্লাস। সায়েন্সের মধ্যে দুটো পার্ট থাকবে, দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমরা শুধু এই সেশনের মধ্যে বায়ো সায়েন্স ক্লাসটাই রেখেছি। এরপর আমাদের আছে হিস্ট্রি ক্লাস, মানে হিস্ট্রি যেটা আমাদের সব থেকে প্রাইমারি জায়গা বলতে পারো আমাদের এই এর মধ্যে, ডব্লিউবিসিএস এর যে সাবজেক্ট গুলো রয়েছে তার মধ্যে। আর একদম শেষে আমাদের রয়েছে অঙ্কের ক্লাস। এই রয়েছে। আর সবাইকে বলবো প্লিজ একটু এই সিক্রেট কোডের ব্যাপারগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করো ভাই, যে তুমি সিক্রেট কোড পাঠিয়েছো মানে তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবেই। কেন তুমি আমাকে বারবার মেসেজ করে রেসপন্সিবিলিটি আমার মনে করানো দরকার রয়েছে? কেন কেন তুমি মনে করাবে? আমি তোমাকে বলে দিয়েছি ভাই আমাকে একটু মনে করে দিও। কেন তুমি আমাকে মনে করাচ্ছ? কেন একটু ধৈর্য রাখতে পারছো না? কেন একটু ওয়েট করতে পারছো না? প্রথম দিনের ক্লাসটি কি সম্পূর্ণ বৃথা হয়ে গেল? না এরকম কোনো ব্যাপার রয়েছে যে ফ্রিতে ক্লাস হচ্ছে আর এই মানুষটার কোনো কাজ নেই, জন্ম হয়েছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাঠানোর জন্য? বলতে খারাপ লাগছে, কিন্তু এগুলো তোমরা করছো। আমি নাম ধরে বা এই নাম্বার শেয়ার করে দিলে খারাপ লাগবে, তোমাদের খারাপ লাগবে। আমি সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল যে তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবেই। এ দায়িত্ব, এ দায়বদ্ধতা আমার। তুমি একবারের জন্য মনে করাবে না। তুমি কেন মনে করাবে? কেন মনে করাবে বলো? তুমি মনে করানোর কোনো দরকার নেই। একটু আমাকে জানিও কমেন্ট বক্সে যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস সবাই পাচ্ছ? যারা সঠিক সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাচ্ছে তো? একটু জানিও। তাহলে কেন মনে করানোর কোনো দরকার নেই। দায়িত্ব, এ দায়বদ্ধতা আমার। আমি তোমাকে ঠিক টাইমে পাঠিয়ে দেবো। এর জন্য একবারের জন্য তোমাকে বলতে হবে না, কিচ্ছু বলার দরকার নেই, তোমার কাছে যাবেই। কিন্তু দয়া করে প্লিজ এটাকে ডিস্টার্ব করা বলে। আমার লাইফে আরো অনেক কিছু কাজ রয়েছে, এই মুহূর্তে এসএলএসটির জন্য যথেষ্ট চাপ রয়েছে। তাই বলবো প্লিজ এইটা, মানে একাধিক নাম্বারে ফোন মেসেজ করছো, একাধিক নাম্বারে ফোন মেসেজ করছো। এই নাম্বারে একবার মেসেজ, আরেকটা নাম্বারে একবারে আরেকটা মেসেজ। আর প্লিজ তুমি তোমার কারণ দেখাবে না, তুমি তোমার কারণ দেখাবে না। লাইফে তুমি কোনো কিছু করতে পারোনি তার জন্য কারণ রয়েছে। এই সহজ কথাটা বুঝতে যেন 39 বছর ছাড়িয়ে না যায়। তারপরে উপরে তাকিয়ে দেখলে যে প্রায় সন্ধে হয়ে গেছে, জীবনে সন্ধে চলে এসছে। কিসের জন্য এরকম করছো? জেনে রেখো যে তুমি আজ পর্যন্ত যা কিছু করতে পেরেছো তার কোনো কারণ হয় না, কিছু করতে পারোনি বলে তার কারণ হয়। তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছিল, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, তুমি কিছু জায়গায় অ্যাচিভ করতে পারোনি, তার পিছনে খেয়াল করে দেখো প্রচুর কারণ রয়েছে। আর ঠিক এর উল্টোটা, তুমি কিছু অ্যাচিভ করতে পেরেছো, তোমার মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো ছিল, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো, বিয়েতে খুব ভালো রেজাল্ট রয়েছে, পিছনে খুঁজে দেখো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আর এই টাইপের মেসেজ করবে আজকে থেকে আমি সোজা এখান থেকে ব্লক করবো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, কোন নাম্বারে কোড দেবো। ভাই আমি আবারও বলছি, এত স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে আমাকে আর 5টা সাধারণ মানুষের মতোই দেখো। আমি এটা ঠিকানে বসে নেই যে তো কখন আমি তো তুমি বলবে আর আমি অমনি একটা নাম্বার বলে দিলাম, তোমার যখন ইচ্ছা তখন সিক্রেট কোড পাঠিয়ে দিলে, যে নাম্বারে খুশি সেই নাম্বারে মেসেজ করে দিচ্ছ। এটা করবে না প্লিজ ভাই, এগুলো করবে না। আলটিমেট তোমাদের উদ্দেশ্য হচ্ছে ডিস্টার্ব করাটা। আমার লাইফে আরো কাজ আছে, আমি জানি তোমার সময়ের দাম অনেক বেশি, কিন্তু একটু আমাকেও তো গুরুত্ব দাও। এটা কি সত্যি ভদ্রতা বলে? না ভদ্রতা ইজ ইকুয়াল টু দুর্বলতা মনে করো? স্যার জয়েন করে গেছেন, একটু প্লিজ কোঅপারেট করবে। অপ্রয়োজনে মেসেজ করার কোনো দরকার নেই। শুভম বিশ্বাস, আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এই টাইপের মেসেজ ভাই করো না। আর এটাকে ডিস্টার্ব করা বলে, এটাকে ডিস্টার্ব করা বলে। কই বাকি আর কেউ তো বলছে না যে কোন নাম্বারে মেসেজ করব, কেউ তো বলছে না। আমি কি কাউকে কানে কানে বলে দিচ্ছি? প্লিজ ভাই আমি এতটুকু সহযোগিতা তোমার থেকে আশা করি।
স্যারের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো। আশা করি এগুলো বলার দরকার পড়ছে না। গতকালও ক্লাস হয়েছে, এমন না যে হ্যাঁ ক্লাস অনেকটা সময় তোমরা বসে রয়েছে তারপর আমি জয়েন করেছি, একদমই না। যে মুহূর্তে ক্লাস শেষ হয়েছে আমি সেই মুহূর্তে ক্লাসে জয়েন করেছি। আমি ব্যাকগ্রাউন্ডে সবসময়ের জন্য রয়েছি, এটাই আমার কাজ, আমি এটার জন্য রেসপন্সিবল। তা দয়া করে আমাকে কোনো কিছু মনে করাবে না। স্যারের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব, এবং সেখান থেকে আমি তোমাদের সাথে কথা বলবো, যে ফিডব্যাক হোক বা সিক্রেট কোড যাই হোক, আমি সেই পয়েন্ট থেকে শেয়ার করার চেষ্টা করবো। একটু প্লিজ কোঅপারেট করো, আমি সবার থেকে এই সহযোগিতা প্রার্থনা করি, এটা খুব বড় চাহিদা। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। ওকে, তো দেখো তোমাদের তরফ থেকে যেহেতু মাইক্রোফোনটা অফ আছে তোমরা হয়তো কথা বলতে পারছো না, তো সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা একটু বলবে। গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং সবাইকে। তো দেখো, তো আজকে আমরা স্ক্রিন ক্লিয়ার, ওকে ঠিক আছে। তো দেখো আজকে আমরা ভিজিবল, ওকে ওকে ঠিক আছে। তো আজকে আমরা যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের প্রথম প্রায়ার যে পরীক্ষাটা ফোকাস করা থাকবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, এবং ডাব্লিউবিসিএস এর সাথে যে সমস্ত অ্যাসোসিয়েটেড পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, আপকামিং যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে, ধরো আইডিও, এমভিআই, এই ধরনের যে সমস্ত পরীক্ষা রয়েছে, অর্থাৎ পিএসসির প্রিপারেশন যদি আমরা করতে পারি, অর্থাৎ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করতে পারি, তাহলে আমরা কোন কোন পরীক্ষাগুলোকে কভার আপ করতে পারবো, সেই সমস্ত পরীক্ষার পরীক্ষাগুলোর একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন কিন্তু আজকে আমরা করব, ঠিক আছে। সবার আগে তোমাদের জানতে হবে যে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাগুলো দোজ আর কন্ডাক্টেড বাই পিএসসি, তো এগুলো সিলেবাস কেমন হয়, পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, এইগুলো তোমাদের কিন্তু একটা ভালো করে জানতে হবে। মানে আমরা যে কোনো প্রিপারেশন করার আগে আমাদেরকে তার সিলেবাস সম্বন্ধে জানতে হয়, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পর্কে জানতে হয়। অর্থাৎ কোয়েশ্চেনের প্যাটার্ন যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি প্রিপারেশন করতে পারবে না। কারণ ধরো তুমি বাজার চলতি অনেকের কাছ থেকে, ধরো বিভিন্ন জায়গা থেকে লোকমুখে তুমি শুনতে পাবে যে এই বইগুলোর জন্য এই বইগুলো পড়তে হয় বা কিছু, কিন্তু তুমি এটা জানো না। সবাই বলবে যে হয়তো ইংরাজির এই বইগুলো পড়তে হবে, কিন্তু কিভাবে পড়তে হয়, হাউ টু স্টাডি অ্যান্ড হোয়াট টু স্টাডি, এটা কিন্তু কেউ তোমাদেরকে ক্লারিফাই করে না। এগুলো কিন্তু অ্যাসপিরেন্টদের নিজেদেরকে করে নিতে হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইংরাজির যে প্রিপারেশনটা, অর্থাৎ ইংরাজি প্রিপারেশনটা আমরা কিভাবে করতে পারবো, যাতে আমরা প্রিলিমসে যে আমাদের 25 মার্কস এর ডাব্লিউবিসিএস এ, সেখানে আমরা আউট অফ 25 20 প্লাস স্কোর করতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এছাড়া যদি আমরা মেন্সের দিকে চলে যাই, সেখানেও আমরা দেখবো ডেসক্রিপটিভের প্রিপারেশন করতে হয়। তো এই যে সমস্ত গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলো রয়েছে সব পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ থাকে। তো ইংরাজি ডেসক্রিপটিভ কিন্তু এখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ধরো আমি যদি একটু হাইকোর্টের যে একটা পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ছিল, ঠিক আছে। এছাড়া আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ, ইভেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর যে পরীক্ষা সেখানেও কিন্তু আমাদের ডেসক্রিপটিভ থাকে। অর্থাৎ মেন্সে যদি আমরা ডেসক্রিপটিভ ইংলিশে একটা ভালো স্কোর করতে পারি, তাহলে কিন্তু তোমরা জানো ডাব্লিউবিসিএস এ এক্সিকিউটিভ যে পদ, অর্থাৎ এ আর বি গ্রুপের জন্য ডাক পাওয়া, এটা কিন্তু খুব তোমার পক্ষে সহজসাধ্য হয়ে যাবে। কারণ আমরা জানি ওখানে ডেসক্রিপটিভের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এমসিকিউতে অনেকেই একটা অ্যাভারেজ মার্কস পেয়ে থাকে, কিন্তু যদি অন্যদের থেকে আমরা যদি ডেসক্রিপটিভে একটু এগিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু তোমার এই যে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ ধরো একজন পেলো 100 আর তুমি পেয়েছো 140, এই 40 নম্বরটা কিন্তু মেকআপ করা খুব মুশকিল এমসিকিউ পেপার দিয়ে। বোঝা গেল? তো এই ব্যাপারগুলো, খুঁটিনাটি যে বিষয়বস্তুগুলো রয়েছে, কিভাবে আমরা পড়বো, এই সবকিছু নিয়ে আলোচনা করব। আমি তোমাদের অ্যানালিসিস করে দেখাবো, প্রতিটা পরীক্ষাতে অ্যানালিসিস করে দেখাবো যে কোন পরীক্ষায় কতগুলো কি রকম প্রশ্ন আসে, সবটা দেখাবো। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবে আর একটু পেশেন্স রাখবে। দেখো, যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্স এবং ডেডিকেশন, ডিটারমিনেশন। কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার রিক্রুটমেন্ট গুলো একটু দীর্ঘায়িত হয়, তো সময় সাপেক্ষ। সুতরাং এর মধ্যে যদি তোমরা একটু পেশেন্স না রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হবে না। কারণ সবাই ডিমোটিভেটেড হয়ে গেলে কিন্তু মুশকিল।
কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষাটা একটা ম্যারাথনের পরীক্ষা, সুতরাং সেখানে কিন্তু ধৈর্য রাখতে হবে। আর এখানে যারা রয়েছে সবাই ধরে নিচ্ছি গ্র্যাজুয়েট, তার জন্য প্রিপারেশন গুলো করতে পারছো। তো তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদেরকে আর নতুন করে শেখানোর কিছু নেই। তোমরা একটু সবাই মনোযোগ সহকারে শুনবে, এমন কিছু চাইল্ডিশ কিছু কাজকর্ম করবে না যেগুলো আর কি ক্লাসে ইম্প্যাক্ট ফেলে। বোঝা গেল? সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যদি রিগার্ডিং ইংলিশ তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্ন করবে, কিন্তু হ্যাঁ, প্রশ্ন তখনই করবে আমি যখন ক্লাসটা কমপ্লিট করব। ঠিক আছে? গ্র্যাজুয়েট না হলে অন্যান্য পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু তোমরা মোটামুটি ধরে নিচ্ছি, মোটামুটি যারা রয়েছে তারা মোটামুটি ধরো এখন গ্র্যাজুয়েশনের দিকেই যাচ্ছ বা গ্র্যাজুয়েট, তাহলে তোমরা যথেষ্ট আর কি ম্যাচিওর এনাফ, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড অল। তো সেক্ষেত্রে তোমরা এমন কিছু কাজকর্ম করবে না যেগুলো আর কি চাইল্ডিশ প্রমাণিত হয়। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাসটা নেবো, অর্থাৎ তোমাদের যে এই যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট বা কিছু যাই হোক না কেন, যে সময় আমাদের লাগবে সেই সময় অবধি সবাই মনোযোগ সহকারে শুনবে। আমি কি বলছি, কি বোঝানোর চেষ্টা করছি, এগুলো মনোযোগ সহকারে শুনবে। আফটার দ্যাট যদি তোমাদের মনে হয় যে না তোমাদের তবুও কোনো কোয়ারিজ আছে বা কিছু বুঝতে পারোনি রিগার্ডিং ইংলিশ, তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে। আর এছাড়া যদি ইংরাজির বাইরে যদি কোনো প্রশ্নপত্র থাকে সেগুলো অবশ্যই স্যার আছেন, স্যার তোমাদেরকে ক্লাসের পরে সলভ করে দেবে। বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমি থাম ইমপ্রেশন দেবে। হ্যাঁ, অবভিয়াসলি খুব ভালো। তুমি তো অনেক এগিয়ে আছো, এইচএস এর পরেই প্রিপারেশন করছো মানে তুমি অনেক এগিয়ে আছো সবার থেকে। ঠিক আছে? ওয়াইজ ডিসিশন, ভেরি গুড। তুমি অন্যান্য পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, এইচএস লেভেলের পরীক্ষাগুলো দিতে পারবে, সুতরাং সেগুলোর জন্য প্রিপারেশন অবশ্যই নাও। ওকে, তো দেখো, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাই সেখানটায়। দেখো, আমি বারবার করে ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা বলছি কেন? কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষাটা একটা আমব্রেলা, ঠিক আছে, এটা বৃহত্তর আমব্রেলা। আমরা যদি ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে টার্গেট করে চলতে পারি, তাহলে ডাব্লিউবিসিএস এর আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো, অর্থাৎ আন্ডারে নয়, ঠিক নয়, ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ অডিটার অ্যাকাউন্টস, আইডিও, এমবিআই, যাবতীয় ক্লার্কশিপ, মিসেলিয়া, যাবতীয় যা পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাটাই কভার আপ করে যাবে। কেন করে যাবে সেটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে সিলেবাসটা দেখতে হবে এবং আস্তে আস্তে অ্যানালিসিস করতে হবে। দেখো, প্রিলিমিনারি যদি পরীক্ষা না, ডাব্লিউবিসিএস প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হয়, যেখানে আমাদের 8টা সেক্টর থাকে, 25 মার্কস করে থাকে। ঠিক আছে, 8টা সেক্টর 25 মার্কস করে ধরে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা হিস্ট্রি থাকে, হিস্ট্রি দুটো ভাগে ভাগ করা যায়। একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেখানে আর কি 25 থাকে, আর আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেখানে এনশিয়েন্ট এবং মিডাইভাল থাকে। তাহলে আমি ধরে নিলাম আমাদের সুবিধার্থে 200 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, 1/3 আমাদের নেগেটিভ থাকে। ঠিক আছে, 2.5 ঘন্টা সময় থাকে। এবার বক্তব্য হচ্ছে যে ইংরাজি বিষয়টার কি ওয়েটেজ আছে। দেখতে পাচ্ছি ইংরাজি যে প্রশ্নটা সেটা প্রথমে 1 থেকে 25 নম্বর দাগে থাকে। প্রথম 1 থেকে 25টা প্রশ্নই কিন্তু ইংরাজি থাকে, যেটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টদের কাছে একটা ভয়ের জায়গা। দ্যাটস ওয়াই দে ক্যানট কোয়ালিফাই দ্য কাট অফ মার্কস। ঠিক আছে, তো আমরা যদি মোটামুটি প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে যাই এবং আমাদের টার্গেট থাকবে আমরা 130+ স্কোর করব, তাহলে আমরা প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করে যাব। ঠিক আছে, কারণ এর থেকে কম পেলে তোমার মনে হবে যে না আমি হয়তো প্রিলিটা কোয়ালিফাই করবো না, আমি মেন্সের কি প্রিপারেশন করব, এটা মনে হবে। কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার এমন একটা পরীক্ষা যার প্রিপারেশনটা প্রথম থেকেই কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হওয়া উচিত। প্রিলিমিনারি, মেন্স এবং পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, এই 3টে পরীক্ষা, এই 3টে স্টেপ একসাথে প্রিপারেশন করা উচিত। কারণ যদি কারণ মনে হয় যে এবছর প্রিলিটা কোয়ালিফাই করলো না, এমন কিছু ব্যাপার নয়। ঠিক আছে, হতে পারে প্রথম বছর করলো না, দ্বিতীয় বছর করলো না, তৃতীয় বছর করলো না, চতুর্থ বছর করলো না, ডাজন্ট ম্যাটার। তোমার যে বছরই তুমি প্রিলি কোয়ালিফাই করছো, তুমি দেখা গেল 4 নম্বর বছরে গিয়ে প্রিলি কোয়ালিফাই করছো, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে তুমি প্রিলির সাথে মেন্সের প্রিপারেশনটাও করে রেখেছো। আদারওয়াইজ প্রিলি পাস করে কিছু লাভ নেই। ঠিক আছে, কারণ তোমাকে আলটিমেটলি চাকরিটা পেতে গেলে 3টে পার্টি কোয়ালিফাই করতে হবে, তাহলেই তুমি কিন্তু একটা পোস্ট পাবে। সুতরাং যদি 4 বছরের মাথায়ও তুমি যদি প্রিলিমিনারি পাস করো, তোমার যদি মেন্সের প্রিপারেশন খুব ভালো থাকে, তাহলে সে বছরই তোমার কিন্তু চাকরি হবে এবং তার সাথে পিটি প্রিপারেশন থাকবে। সুতরাং এরকম ভাবে প্রিপারেশন করতে হবে, যে বছর আমি প্রিলি কোয়ালিফাই করছি আমার মেন্সের প্রিপারেশন কিন্তু ইকুয়ালি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রতি বছর বছর প্রিলি পাস করবো, মেন্সের আর পাস করা হবে না, চাকরিটা পাওয়া হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথম থেকে একজন অ্যাসপিরেন্টের
ঠিক আছে, যদি যে সময়টা সে প্রিপারেশনের জন্য নেবে, অর্থাৎ ধরে নিলাম আমি 1 থেকে 1.5 বছর, ঠিক আছে, প্রিপারেশনের জন্য নিল, ঠিক আছে, 1 থেকে 1.5 বছর, এই প্রিপারেশনের মধ্যে তাকে প্রিলি এবং মেন্সের প্রিপারেশন করে রাখতে হবে। ঠিক আছে, তার মানে প্রিলিমিনারিতে অবজেক্টিভ ইংলিশের প্রিপারেশন করতে হবে, আর মেন্সে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশন করতে হবে। তার মানে এই দুটো প্রিপারেশন কিন্তু সাইমালটেনাসলি চলবে। বোঝা গেছে আশা করি। তাহলে এখানে আমরা দেখে গেলাম মোটামুটি আমরা আউট অফ 200 আমরা 130 প্লাস পেয়ে যাচ্ছি, তার মানে আমরা প্রিলি কোয়ালিফাই করে যাব। ঠিক আছে, এবার আমরা চলে যাই এবার চলে আমরা পরের পার্টে, এটা হচ্ছে মেন্সের প্রিপারেশন। মেন্সে দেখো এখানে আমাদের 1 and 2 পেপার, যেটা পেপার 1 এবং পেপার 2 রয়েছে, দ্যাট ইজ কম্পালসারি পেপার, এবং এছাড়াও 4টে যে পেপার রয়েছে সেগুলো কিন্তু কম্পালসারি পেপার। তাহলে প্রথম পেপারটা রয়েছে কি আমাদের যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে আমাদের মাদার টাং, অর্থাৎ আমাদের বাংলা, হিন্দি বা এগুলো। আর যে পেপার 2 রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কত, সেখানে আমাদের ইংরাজি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রতিটা পার্ট যেগুলো রয়েছে, 6টা পেপার রয়েছে, 6টা পেপারে 200 মার্কস করে থাকে, অর্থাৎ টোটাল কত থাকছে আমাদের 1200 নম্বর। এটা আমাদের কম্পালসারি পেপার। এটা 4টে গ্রুপ যেটা রয়েছে এ বি সি ডি, এই 4টে গ্রুপকেই এই পেপার গুলোকে দিতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তার মধ্যে আমি তোমাদেরকে কেন বলছিলাম WBCS এ প্রিপারেশন করলে অন্যান্য প্রিপারেশন হয়ে যাবে, দেখো কারণ ইংরাজি বিষয়ে যে সমস্ত টপিক গুলো রয়েছে, যেমন হচ্ছে প্রথম লেটার রাইটিং। ঠিক আছে, লেটার রাইটিং মানে হচ্ছে কি আমরা যে সমস্ত ফর্মাল লেটার লিখেছি, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, এই সমস্ত লেটার গুলো এখানে কাজে লাগবে। ওয়ার্ড লিমিট কত, 150। দেখো তাহলে লেটার রাইটিং হচ্ছে একটা টপিক, লেটার রাইটিং। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কি ড্রাফটিং অফ রিপোর্ট, তাহলে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংটা হচ্ছে কি নিউজ পেপার রিপোর্ট। দু রকম রিপোর্ট হয়, একটা এডিটোরিয়াল রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট। WBCS এ যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের নিউজ পেপার রিপোর্ট আসে। বোঝা গেল। আর বাংলার ক্ষেত্রে একটা সম্পাদকীয় প্রতিবেদন আসে, বাংলার ক্ষেত্রে সম্পাদকীয় প্রতিবেদন আসে। আর এখানে হচ্ছে আমাদের কি যেটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট বাংলার ক্ষেত্রে আসে, আর ইংরাজির ক্ষেত্রে আমাদের নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে, তাহলে নাম্বার 2 যেখানে আমরা দেখতে পাচ্ছি 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রেসিস রাইটিং। ঠিক আছে, যাকে আমরা বলি সার সংক্ষেপ বলতে পারি। নাম্বার 4 হচ্ছে কম্পোজিশন। এই কম্পোজিশন কথাটা একটু ভালো করে বুঝতে হবে, এখন এটা কম্পোজিশন হয়ে গেছে। 2018 অব্দি এখানটাতে ডায়লগ রাইটিং আসতো, এখন এটা কিন্তু বিএসসি কম্পোজিশন ফর্মে নিয়ে এসছে। অর্থাৎ কম্পোজিশন মানে আমরা মনে রাখবো বিএসসি কিন্তু 2019 সাল থেকে এসে রাইটিং দিচ্ছে। ঠিক আছে, কম্পোজিশন মিনস হচ্ছে এসে রাইটিং। তাহলে দেখো লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, এসে রাইটিং, 4টে রাইটিং কভার করে গেল। লাস্টে পড়ে থাকলো আরেকটা টপিক, সেটা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ ট্রান্সলেট করতে হবে কিসে, B2E, মানে বেঙ্গলি টু ইংলিশ। B2E তোমাকে এটা ট্রান্সলেট করতে হবে, বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই 5টা টপিক তোমাদের থাকলো, যেটা দেখো এই 5টা টপিক কি হবে, ইচ ক্যারিজ 40 মার্কস, টোটাল তোমার 200 হয়ে গেল। ঠিক আছে, তাহলে লেটার রাইটিং, নিউজ পেপার রাইটিং, রিপোর্ট, আচ্ছা প্রেসিস রাইটিং, এসে রাইটিং, আর B2E অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। ঠিক আছে, ঠিক একই রকম সিলেবাস বাংলাতেও রয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের প্রিপারেশন করতে হবে 200 মার্কসের। তার মানে আমরা এখনো পর্যন্ত দেখলাম প্রিলিমিনারি 25, মেইনসে 200, অর্থাৎ এখনো পর্যন্ত ওয়েটেজ কত, 225। এই ওয়েটেজ অন্যান্য কোনো পেপারে থাকে না, অন্যান্য কোনো পেপারে এই ওয়েটেজ থাকে না। তুমি যদি দেখো হিস্ট্রিতে প্রিলিমিনারিতে 50, মেন্সে হচ্ছে 100, জিওগ্রাফিতে 25, মেন্সে 100। দেখেছো ওয়েটেজ দেখতে পাচ্ছ? তাহলে সবার থেকে ওয়েটেজ কোনটাতে বেশি, ইংলিশে, সমস্ত সাবজেক্টের থেকে। ঠিক আছে, আচ্ছা এছাড়া অন্যান্য যে পেপার রয়েছে, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, ঠিক আছে, এগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কি কি থাকে। এটা জেনারেল স্টাডিজ পেপার 1 বলা হয়, আর এটা জিএস পেপার 2 বলা হয়। ঠিক আছে, যেখানে হিস্ট্রি আর জিওগ্রাফি থাকে, এখানে থাকে হিস্ট্রি আর জিওগ্রাফি, এখানে থাকে সায়েন্স টেক, এবং তার সাথে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, জেনারেল নলেজ সবটা কভার করা থাকে প্রত্যেক পেপার। ঠিক আছে, 5th পেপারে কি থাকে, কনস্টিটিউশন এবং ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন এবং ইকোনমি থাকে। আর 6th পেপারে তোমাদের অ্যারিথমেটিক এবং রিজনিং থাকে। তাহলে অ্যারিথমেটিক প্লাস রিজনিং মিলে 200। তার মানে সব ক্ষেত্রে মনে রাখবে এগুলো 100 + 100 করে এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের মেন্সের সিলেবাস।
ঠিক আছে, এবার যারা এবি গ্রুপকে টার্গেট করবে, অর্থাৎ সিডি গ্রুপ তো এই চারটের জন্য কম্পালসারি পেপার হয়ে গেল, এবার যারা এবি গ্রুপকে টার্গেট করছে তাদের জন্য একটা অপশনাল পেপার রাখতে হয়। অপশনাল পেপার, এখানে অপশনাল পেপারের লিস্ট দেওয়া রয়েছে। এই অপশনাল পেপারে তোমাদের 400 মার্কস থাকবে, যেটা পেপার 1 এবং পেপার 2 হিসাবে থাকবে। অর্থাৎ এবি গ্রুপ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 1200 নম্বর মেন্স এর কম্পালসারি, তার সাথে 400 নম্বর হচ্ছে তোমাদের আমাদের অপশনাল পেপার। আর সিডির জন্য কি করতে হচ্ছে, শুধুমাত্র 1200 নম্বরের থাকছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো পার্ট পিটিতে। ঠিক আছে, পিটির ক্ষেত্রে এখানে আমি একটু বলে দিই। পিটির ক্ষেত্রে এবি গ্রুপের জন্য 200 করে থাকবে, এবি গ্রুপ 200, সি গ্রুপের জন্য 150, ডি গ্রুপের জন্য 100। ঠিক আছে, তার মানে এবি গ্রুপের জন্য টোটাল নম্বর কত হলো, 1800। আচ্ছা, সি গ্রুপের জন্য কত হলো, 1350, ডি গ্রুপের জন্য হলো 1300। এই হচ্ছে তোমার টোটাল মার্কসের ডিভিশন। ঠিক আছে, এই যে এখানে রয়েছে সবটা তোমাদের দেয়া রয়েছে। এবি গ্রুপের জন্য 200, 150, 100। ঠিক আছে, তাহলে এটা আমাদের পিটি। অর্থাৎ তোমাকে যদি এক্সামটা কোয়ালিফাই করতে হয়, প্রিলি, মেন্স এবং পিটি তিনটে কোয়ালিফাই করে সে বছরই তোমাকে চাকরিটা পেতে হবে। তার জন্য কেউ মন খারাপ করবে না যদি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর প্রিলি না হয়, তাতেও মন খারাপ করার কিছু নেই। যে বছর তুমি প্রিলি পাস করবে মনে রাখবে সে বছরই তোমাকে মেন্স এবং পিটি পাস করতে হবে, তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। তো এটা একটা সময় সাপেক্ষ, তাই জন্য সবাইকে ডেডিকেটেড থাকতে হবে। এবার কি, এবার চলে যাই আমরা, পুরো জায়গাটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু চলে যাই সিলেবাসের দিকটাতে। মানে এবার যদি কেউ ইংরাজির ক্ষেত্রে নেয়, ইংরাজির ক্ষেত্রে যদি আর কি করে, কেউ যদি ইংরাজি অপশনাল রাখে, তাদের জন্য আমি ইংরাজি অপশনালের সিলেবাসটাও রেখে দিয়েছি পেপার 1 এবং পেপার 2 জন্য। ঠিক আছে, এবার আমরা চলে যাই দেখি প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত। মোটামুটি দেখো আমি যে কাট অফটা তোমাকে বলেছি অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে 130। আমি তোমাকে কেন বললাম, কারণ দেখো ডব্লিউবিসিএস এর হিস্ট্রি যদি আমি দেখি সেক্ষেত্রে আমি জেনারেল হিসাবেই চলছি। দেখো কাট অফ এখনো পর্যন্ত 130-র বেশি একবারই গেছিল, সেটা হচ্ছে 2022 সালে। আদারওয়াইজ কিন্তু সব বছরেই মোটামুটি ওই অন অ্যান অ্যাভারেজ 120 থেকে 130 রেঞ্জেই থাকে। সেক্ষেত্রে তোমাকে 130+ মার্কসটা রেখে দিতে হবে সেফ স্কোর। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমাদের 2001 থেকে পুরো আমি জায়গাটা রেখে দিয়েছি তোমাদের জন্য যে কত কাট অফ ছিল সেই হিস্ট্রিটা। আচ্ছা, এবার মোটামুটি প্রতি বছর কতজন ক্লিয়ার করে। ঠিক আছে, মোটামুটি এখনকার যেটা হয় 1:10 এখন ডাকা হয়, 1:10, অর্থাৎ যত ভ্যাকান্সি থাকে তার 1:10 ডাকা হয়। ঠিক আছে, মোটামুটি দেখো লাস্ট ইয়ারে যদি 2023-এর কথা বলি, সেখানে 4960 জনকে ডাকা হয়েছিল। সব থেকে বেশি যেবার ডেকেছিল সেটা 2 বছর, 2018 সাল এবং 2019 সাল। ঠিক আছে, মোটামুটি আমাদের কিন্তু 5000-এর মধ্যেই এখন ডাকে। এটা হচ্ছে প্রিলি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে মেন্সের দেখো, এটা হচ্ছে ডব্লিউবিসিএস এর এবি গ্রুপের কাট অফ, এটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে কত কি থাকে সেই জায়গাটা। এটা কিন্তু মেন্সের কাট অফটা। ঠিক আছে, আচ্ছা, আর পিটি, যদি পিটি নিয়ে আমাদের যেটা থাকে, সেটা পিটি নিয়ে যে কাট অফ থাকে সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। গ্রুপ বি সার্ভিসের জন্য কত আর গ্রুপ এ সার্ভিসের জন্য কত সেটা জাস্ট আমরা দেখে দেবো। যে মোটামুটি ধরো আউট অফ এটা এই নাম্বারের মধ্যে যদি কেউ মোটামুটি এই নাম্বারটা রাখতে পারে তাহলে সে কিন্তু বি গ্রুপের জন্য কোয়ালিফাইড। আর এ গ্রুপের জন্য কাট অফ মার্কসটা কত, মোটামুটি আমাদের এটা রাখতে হয়। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি আর কি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড। এবার আমরা চলে যাই যে ইংলিশ পেপারের টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা অ্যানালিসিস করব। ঠিক আছে, এই যে তোমাদেরকে বলছিলাম হোয়াট টু স্টাডি এন্ড হোয়াট নট টু স্টাডি, সেটা আমরা এখানে প্রমাণ করে দেবো। ঠিক আছে, দেখো আমরা 2023 সাল থেকে 2009 সাল অবধি যদি আমরা পেপারটাকে অ্যানালিসিস করি, অর্থাৎ প্রিলিমিনারি পেপারটাকে অ্যানালিসিস করি, আমরা দেখতে পাবো কোন কোন টপিক গুলোকে আমাদের পড়তে হবে। নাম্বার 1 সিনোনিম। যদি সিনোনিম টপিকটা দেখি তাহলে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 4টে প্রশ্ন প্রতি বছর থাকে।
অ্যান্টোনিম টপিকটাকে যদি দেখি তাহলে অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3টে প্রশ্ন প্রতি বছর থাকে। এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা দেখতে পাচ্ছি এই টপিকটাতে মোটামুটি 6 থেকে 7টা প্রশ্ন প্রতি বছর থাকে। নাম্বার 4 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়ান ওয়ান সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 5টা প্রশ্ন প্রতি বছর থাকে। প্রেপোজিশনের ক্ষেত্রে কি হতে পারে? প্রেপোজিশনের ক্ষেত্রে 3 থেকে 4টে প্রশ্ন প্রতি বছর থাকে। ফ্রেজাল ভার্ব থেকে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3টে প্রশ্ন প্রতি বছর থাকছে। ইডিয়াম থেকে আমরা দেখতে পাচ্ছি অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4টে প্রশ্ন প্রতি বছর থাকছে। আর একটা যে টপিক থাকে সেটা হচ্ছে মিসলেনিয়াস টপিক। এই মিসলেনিয়াস টপিকটাই হচ্ছে পিএসসির মেন ফান্ডা, অর্থাৎ এই যে যারা মোটামুটি আউট অফ 25 অন অ্যান অ্যাভারেজ যারা 17 বা 18 স্কোর করছে, এখান থেকে যারা 23 বা 24 এর দিকে যাচ্ছে তাদের জন্য ইউ হ্যাভ টু গো ফার্দার, অর্থাৎ তোমাকে আরেকটু এফোর্ট দিতে হবে যেখানে তুমি এই স্কোরটা করতে পারবে। আর এই স্কোরটা করার জন্যই কিন্তু মেনলি আমাদের পড়াশোনা করতে হয়। ঠিক আছে, এই যে 23 থেকে 24 নম্বরটা, এই নম্বরটাই কিন্তু আমাদের পাওয়ার জন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কেন স্যার? কারণ এইখানটায় কি করে, এই যে পিএসসি 8, এই যে 8 থেকে ধরো মোটামুটি যে 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এই 4টে থেকে 5টা প্রশ্ন পিএসসি একটু ঘুরিয়ে প্রশ্ন করে প্রতি বছর। বোঝা গেল? যেখান থেকে কি হয়, প্রতি বছর একটু ওরা ঘুরিয়ে প্রশ্ন করার চেষ্টা করে। কি কি জায়গা থেকে করে? কোনো বছর ওরা ফরেন ওয়ার্ড থেকে প্রশ্ন দেয়, কোনো বছর ওরা হোমোনিম, প্যারোনিম, হোমোফোন থেকে প্রশ্ন দেয়, কোনো বছর ওরা ইয়ে থেকে দেয়, ধরো ওই কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন দেয়। এই কনসেপ্টগুলো আমরা শিখবো, প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেয়। আচ্ছা, কোনো বছর ওরা কিছু সাইন্টিফিক টার্মের ওপর প্রশ্ন দেয়, সাইন্টিফিক টার্মের ওপরে। ঠিক আছে, সেগুলো থেকে প্রশ্ন দেয়। এরকম ভাবে প্রতি বছর ওরা 4 থেকে 5টা, খুব বেশি হলে 6টা, এই 5 থেকে 6টা প্রশ্ন ওরা কিন্তু প্রতি বছর ইনক্লুড করে একটু নতুন ভাবে। আচ্ছা, অনেক সময় আবার এখন পিএসসি নতুন ট্রেন্ড করেছে যেখানে এই যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, অর্থাৎ পিকিউআরএস যেটাকে আমরা বলি, এই পিকিউআরএস বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এইটাকে নিয়ে আসছে। ঠিক আছে, আর একটা জিনিস সেটা নিয়ে আসছে, সেটা হচ্ছে কি, যে দুটো সেন্টেন্স দিয়ে দেবে যেখানে একটা কমন ওয়ার্ডকে ইউজ করতে হবে, কমন ওয়ার্ড ইউজ করতে হবে। এই ধরনের কিছু নতুন নতুন টপিক আমাদেরকে নিয়ে আসে, সেগুলোকে আমাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে পড়াশোনা করে নিতে হয়। তাহলেই কিন্তু আমরা এখানে ইজিলি 23+ কিন্তু স্কোর করতে পারবে, যেটা তোমাকে কিন্তু প্রিলি কোয়ালিফাই করতে অনেক হেল্প করবে। বোঝা গেল? এরপরে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে কি, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। ঠিক আছে, ক্লার্কশিপের পরীক্ষা এবং মিসলেনিয়াসের পরীক্ষা। আমরা যদি একটু নিচে চলে যাই, ক্লার্কশিপের ক্ষেত্রে দেখে নিই। দেখো, ক্লার্কশিপের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম থাকে, কিছুই না। ঠিক আছে, টোটাল থাকে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হয়, যেখানে আমাদের কিন্তু জেনারেল স্টাডিজ, ম্যাথ এবং ইংলিশের এমফাসিস থাকে। 1/3 নেগেটিভ একই রকম ভাবে। এবার এই পরীক্ষার জন্য আলাদা প্রিপারেশন তোমাকে নিতে হবে না, ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রিপারেশন নিলেই হয়ে যাবে। কেন কি, দেখো, কারণ প্রিলিমিনারি পরীক্ষাতে, ক্লার্কশিপ পরীক্ষাতে ইংলিশে থাকে কত নম্বর? 30 কোয়েশ্চেন ইনটু 30, মানে এক নম্বর করে 30 মার্কস। ঠিক আছে, 1.5 ঘন্টা সময় থাকে, অর্থাৎ এখানে থাকবে টোটাল 100, এর মধ্যে ইংরাজির ওয়েটেজ দেখো 30। এবার যদি আমরা মেন্সের দিকে চলে যাই, এটা একটা মেন্স পরীক্ষা হয়। মেন্স পরীক্ষা যেটা কি হয় স্যার, স্টেজ 2, যেখানে আমাদের কি থাকে, কিচ্ছু না, আমাদের একটা ইংলিশের ডেসক্রিপটিভ পেপার থাকে, তার সাথে বেঙ্গলি ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ দুটোই কিন্তু ডেসক্রিপটিভ পেপার। তাহলে 50+50 অর্থাৎ 100 মার্কস। ঠিক আছে, দেখো এই যে ইংরেজির এখানে ডেসক্রিপটিভ রয়েছে, এই ডেসক্রিপটিভের মধ্যে কি থাকে স্যার? কিছুই থাকে না, যেগুলো আমরা করে এসেছি সেগুলোই থাকে। একটা তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, একটা তোমাকে প্রেসি রাইটিং লিখতে হবে, একটা তোমাকে ট্রান্সলেশন করতে হবে। 3টে টপিক থাকে। ঠিক আছে, 20, 15, 15, এই হচ্ছে আমাদের 50 মার্কসের, যেটা অলরেডি আমরা ডাব্লিউবিসিএস এ পড়ে এসেছি। সুতরাং তোমাকে নতুন করে এখানে প্রিপারেশন করতে হচ্ছে না। আচ্ছা, এছাড়া তোমাদের একটা কম্পিউটার এবিলিটি টেস্ট থাকে, তার সাথে টাইপিং টেস্ট থাকে, এই আর। এবার আমরা চলে যাই মিসলেনিয়াস পরীক্ষাটা।
মিসলেনিয়াস পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষায় ইংরাজির কোনো ওয়েটেজ নেই, পুরোপুরি হচ্ছে জিএস আছে আর অ্যারিথমেটিক আছে, ঠিক আছে, 75 + 25। এবার এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট কেন পিএসসি সমস্ত পরীক্ষার থেকে, কারণ এখানে 75 জিএস এর প্রশ্ন, 25 হচ্ছে ম্যাথের প্রশ্ন, যেগুলো 2 নম্বর করে থাকে, অর্থাৎ 100 × 2 অর্থাৎ 200। তাহলে এখানে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে ইংলিশের ওয়েটেজ নেই, কিন্তু মেন্সে কিন্তু ওয়েটেজ আছে। মেন্স টোটাল কত নম্বরে হবে? 450। এইবার মনে রাখবে এই মিসলেনিয়াস পরীক্ষাটা সম্পূর্ণটাই হচ্ছে ডেসক্রিপটিভ, যেখানে ডব্লিউবিসিএস এ পেপার 1 এবং পেপার 2 এই দুটোই কিন্তু ডেসক্রিপটিভ ছিল, যেখানে বাংলা আর ইংরেজি ছিল। বাদ বাকি পেপার 3, পেপার 4, 3, 4, 5, 6 এগুলো কিন্তু অবজেক্টিভ টাইপের ছিল। এখানে কিন্তু মেন্সের পরীক্ষাটা পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে। এবার দেখো আমরা চলে আসি এখানটাতে, প্রিলিমিনারি পরীক্ষাতে এই জায়গাটা হয়ে গেল। আচ্ছা, এবার মেন্সে চলে আসি। মেন্সে দেখো পেপার 1 ইংরেজির জন্য 150, বাংলার জন্য দেখো 150, আর পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ 150, এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক মানে 150 + 50, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 450, ঠিক আছে। মানে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 150 মানে হচ্ছে 100 + 50, ম্যাথসে হচ্ছে 50 আর এটা হচ্ছে 100। এই টোটাল হচ্ছে আমাদের 450 পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ 450, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 450 পরীক্ষা, বোঝা গেল। ডিউরেশনটা দেখতেই পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন দেওয়া রয়েছে, আর এই যে টোটাল। এবার হচ্ছে লাস্টে হচ্ছে একটা ইন্টারভিউ থাকে, দেখো এখানে কিন্তু ইন্টারভিউ লেখা রয়েছে, নট পিটি। ডাব্লিউবিসিএস এ ছিল কি পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। তোমার পার্সোনালিটি, ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট, ওয়েদার ইউ উইল বি এবল টু ওয়ার্ক ফর পিপল অর নট, ঠিক আছে। তোমার পার্সোনালিটি কি ডেভেলপ করেছে তার জন্য সেই জায়গাটা টেস্ট করা হবে। আর এখানে তোমার এটা ইন্টারভিউ হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সিভিল সার্ভিসেস যে সমস্ত পরীক্ষা হয় সেখানে পার্সোনালিটি টেস্ট হয়, কারণ তুমি অলরেডি প্রিলি এবং মেন্সে তোমার যোগ্যতা দেখিয়ে দিয়েছো, তুমি কতটা জানো। আর লাস্টে তুমি যখন এসছো তখন তুমি ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট, ইউ আর আ ফিউচার সিভিল সার্ভেন্ট, উড বি সিভিল সার্ভেন্ট। তুমি সেখানে গিয়ে কি কাজকর্মগুলো করবে, সেই কাজকর্মগুলো করতে তুমি পারবে কিনা, সেই জায়গাটার পরীক্ষা তোমার এখানে হয়। আর এখানে ইন্টারভিউ মানে তোমার এখানেও কিন্তু তোমার যোগ্যতার থেকেও এখানে কিন্তু তোমার প্রশ্নের উপরে গুরুত্ব দেওয়া হয়, তো সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। তো পেপার 1 এবং পেপার 2 যে কি থাকে দেখে নাও। পেপার 2 তে কি থাকছে? ড্রাফটিং অফ রিপোর্ট, একই রকম ভাবে রিপোর্ট রাইটিং যেটা অলরেডি ডব্লিউবিসিএস এ করে এসেছি। ট্রান্সলেশন থাকছে, নতুন কিছু নেই। সামারি থাকছে, দেখতে পাচ্ছ 3টে টপিকই আমাদের কিন্তু ডব্লিউবিসিএস এ করা আছে, তাহলে এটার জন্য আলাদা করে আমাদের আর প্রিপারেশন নিতে হবে না। আর এক্সট্রা কি থাকে, যেটা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারির জন্য আমরা প্রিপারেশন করেছিলাম বা ক্লার্কশিপের প্রিলিমিনারির জন্য প্রিপারেশন করেছিলাম, অবজেক্টিভ ইংলিশ। সেই অবজেক্টিভ ইংলিশ এখানটাতে থাকবে, যেটা তোমাকে ডেসক্রিপটিভে লিখতে হবে। এই অবজেক্টিভ ইংলিশ তুমি যেটা পড়ে এসছো সেটাই তোমাকে এখানে ডেসক্রিপটিভে লিখতে হবে কিছু, সেটা আমি দেখাবো কি ধরনের থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইংরেজি সিলেবাস, ঠিক আছে। তাহলে আমাদের 150 হচ্ছে মেন্সের ওয়েটেজ, এটা নিয়ে আমরা এগোবো। এবার আমরা চলে যাই পরেরটাতে, অর্থাৎ দেখি এবার পিএসসি ক্লার্কশিপের যে সমস্ত ইংরেজির প্রশ্ন কেমন এসছে বা ট্রেন্ড কি ছিল সেই জায়গাটা আমরা দেখে নেব। দেখো আমরা যদি ইংরেজি সিলেবাসটাকে ভাগ করি 3টে ফিল্ডে, একটা হচ্ছে গ্রামার ফিল্ড, ভোকাবুলারি ফিল্ড, ইংলিশ কম্প্রিহেনশন ফিল্ড, এই 3টে ভাগে ভাগ করি, তাহলে দেখতে পাবো যে গ্রামার ফিল্ড রয়েছে সেখানে কি ধরনের প্রশ্নপত্র এসছে। 1 নম্বর দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সমস্ত পিএসসির পরীক্ষাতে 8টা প্রশ্ন এসছে। 3 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখান থেকে একটা প্রশ্ন এসছে। ন্যারেশন চেঞ্জ থেকে একটা প্রশ্ন এসছে। ভয়েস চেঞ্জ থেকে 2টো প্রশ্ন এসছে। তাহলে টোটাল কতগুলো প্রশ্ন হলো? 8 আর 1 9, 10, 11, 13, অর্থাৎ 13 মার্কস এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে গ্রামার ফিল্ড থেকে। ভোকাবুলারি থেকে কি কি প্রশ্ন এসছে দেখে নাও, কোন কোন সেক্টর থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 7টা প্রশ্ন, ফ্রেজাল ভার্ব 2টো প্রশ্ন, সিনোনিম 4টে প্রশ্ন, অ্যান্টোনিম 1টা প্রশ্ন, স্পেলিং মিস্টেক 2টো প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 1টা প্রশ্ন। তাহলে এটার ওয়েটেজ কত? 9, 13, 14, 16,
17, মানে 17 এখান থেকে এসছে। এই টোটাল তোমার কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রামার ফিল্ড কিন্তু অর্থাৎ ভোকাবুলারি ফিল্ড কিন্তু গ্রেটার দ্যান হচ্ছে গ্রামার ফিল্ড, মানে এখানে কিন্তু ভোকাবুলারির ওয়েটেজটা বেশি থাকছে। এটাই তোমাদেরকে বলছিলাম, হোয়াট টু স্টাডি আর হোয়াট নট টু স্টাডি, এটা কিন্তু কেউ তোমাকে দেখাবে না। হোয়াট টু স্টাডি আমাদের এক্সামে কিন্তু বেশিরভাগটা পড়তে হয় না। হোয়াট টু স্টাডি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট নট টু স্টাডি। তাহলে আমাকে দেখো, পুরো ইংরাজি সিলেবাসটাকে আমরা যদি দেখি, সেখান থেকে আমরা কত সহজে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে পারি। এই টপিকগুলোই করলে তোমাকে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে প্রতি বছর। তাহলে এই টপিকগুলোকেই আমরা কি করব, ভালো করে তৈরি করব। ঠিক আছে, এই টপিকগুলো তৈরি করার পরে যদি সময় থাকে আরেকটু কিছু ব্যাকআপ আমাদের জন্য রেখে দেবো। কিন্তু এই টপিকগুলোকে আমরা হোয়াট টু স্টাডির মধ্যে রাখবো। আর হোয়াট নট টু স্টাডির মধ্যে দেখো, যদি আমরা টোটাল ধরি যে ইংরাজি 25 থেকে 30টা টপিক আছে, তাহলে হোয়াট টু স্টাডির মধ্যে দেখা গেল সবকিছু মিলিয়ে 10টা টপিক পড়তে হচ্ছে। তাহলে দেখো বেশিরভাগটা তোমার 20টাই পড়তে হচ্ছে না। এটাই হচ্ছে মজা। এই হোয়াট নট টু স্টাডি এটাই সবাই বুঝতে পারে না, সবাই প্রথম থেকে শেষ অব্দি পড়ে যায়। ঠিক আছে, তখন কি করে, এই এত বেশি পড়া হয়ে যায় যে আলটিমেটলি পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে পারে না। কেন? কারণ সে এত বেশি পড়ে ফেলেছে যে সে আর কি ওই রিভিশন করতে পারে না ভালো করে। ঠিক আছে, বা অপ্রাসঙ্গিক জিনিসপত্র পড়ে ফেলে। তো তার জন্য কি হয়, পরীক্ষাতে সাফার করে। ঠিক আছে, কারণ তোমাকে তো পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। তোমাকে তো কেউ বলেনি যে ইংরেজিতে সবকিছু জেনে ফেলতে হবে। তোমাকে আলটিমেটলি গিয়ে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। তো তার জন্য যেটুকু আমাকে পড়তে হবে সেটুকুই পড়তে হবে, আমাকে এক্সামটা কোয়ালিফাই করার জন্যই করতে হবে। আচ্ছা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে যদি চলে আসি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে পরীক্ষাটা হয় তার যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ার দেখি, ঠিক আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসেও এখানে দেখতে পাচ্ছ একই রকম জিনিসপত্র থাকে। যেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সব থেকে যেটা ওয়েটেজ বেশি, যেটা হচ্ছে ইংলিশে। দেখতে পাচ্ছ 50 কোয়েশ্চেন থাকে, মানে 50 নম্বরের কোয়েশ্চেন থাকে আউট অফ 200। ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এটা তোমাদের গ্রুপ এর মধ্যে এগুলো রয়েছে, আর গ্রুপ বির মধ্যে দেখো বিজনেস ম্যাথমেটিক্স এগুলো থাকবে, কারণ এটা এগুলো হচ্ছে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য। ঠিক আছে, আর ম্যাথ ব্যাকগ্রাউন্ড এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে যাও এটার জন্য থাকে। তো সেটার জন্য থাকে। আর এখানে ইংরেজির জন্য 50 মার্কস। আচ্ছা, মেন্সেও দেখতে পাচ্ছ, এখানে মেন্সে দেখো কম্পালসারি 100 মার্কসের থাকে। দেখতে পাচ্ছ একই জিনিসপত্র যেগুলো আমরা অলরেডি করে এসেছি, ইংলিশ এসে, প্রেসি রাইটিং, আচ্ছা কম্পোজিশন, একই জিনিস। ঠিক আছে, সেই দেখো ডব্লিউবিসিএস এর সিলেবাসই কিন্তু ভাঙিয়ে চুরিয়ে চলছে সব জায়গায়। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমরা ট্রেন্ড অ্যানালিসিস করি, কোন কোন জায়গাগুলোকে পড়তে হবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর জন্য, দেখো গ্রামার ফিল্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 2টো প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 8টা প্রশ্ন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 2টো প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ থেকে 2টো প্রশ্ন, ভয়েস চেঞ্জ থেকে 1টা প্রশ্ন। তাহলে এই হয়ে গেল আমাদের গ্রামার ফিল্ডের ওয়েটেজ 2, 2, 10, 12, 14, 15, 15 হচ্ছে তোমাদের এখানটায়। ভোকাবুলারি থেকে চলে আসি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 5টা প্রশ্ন, ফ্রেজাল ভার্ব 6টা প্রশ্ন, সিনোনিম 2টো প্রশ্ন, অ্যান্টোনিম 3টে প্রশ্ন, স্পেলিং মিস্টেক 2টো প্রশ্ন, ওয়ান ওয়ার্ড 10টা প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেলস 3টে প্রশ্ন, কালেকটিভ নাউন 1টা প্রশ্ন, সাউন্ড অফ এনিমালস অর অবজেক্ট 2টো প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টেন্স 1টা প্রশ্ন। তাহলে দেখো সবটা মিলে যদি আমরা ভোকাবুলারি দেখি, তাহলে 5, 6, 11, 13, 16, 18, 28, 31, 32, 34, 35, 35 মোটামুটি আমাদের এখানে ওয়েটেজ থাকছে। 35, এখানে 15, এই টোটাল হচ্ছে আমাদের 50। বোঝা গেল? তাহলে দেখো ভোকাবুলারি ফিল্ডটা এখানে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামারের থেকে। বুঝতে পারছো আশা করি? তাহলে এইরকম ভাবে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করে আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা আমাদেরকে পড়তে হবে, কতটা আমাদেরকে পড়তে হবে না। আচ্ছা, এবার যে পরীক্ষা দুটো রয়েছে, এমভিআই এর পরীক্ষা, যেখানে ইংরাজির ওয়েটেজ নেই। ঠিক আছে, ইংরাজি এখানে ওয়েটেজ নেই। এটা একই রকম ভাবে ওই মিসলেনিয়াস এর মতোই জিএস থাকে এবং অ্যারিথমেটিক থাকে, আর কিছু এখানে থাকে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি ডিসকাস করছি না, কিন্তু তোমরা এগুলো এটাও তোমাদের কিন্তু কোর্সের মধ্যেই থাকবে। আর আইডিওর যে পরীক্ষাটা রয়েছে, আইডিওর পরীক্ষাটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে পরীক্ষাটা হয়, সেখানেও দেখবে 2টো পরীক্ষা হয়, একটা স্টেজ 1, স্টেজ 2, এই 2টো পরীক্ষা। এটাও অলরেডি টেন্টাটিভ পরীক্ষার মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু তোমাদের একই রকম ভাবে ইংরাজি নেই। ঠিক আছে, একই রকম ভাবে জিএস এবং ম্যাথ। বোঝা গেল? এই জায়গাটাই থাকবে। সুতরাং এই জায়গাটাও তোমাদের কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু পরের দিকে চলে যাই।
এবার দেখি যে আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম সত্যি কি স্যার এগুলো প্রিভিয়াস ইয়ার এসছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা আমি তোমাদের কিছু পেপার কাটিং রেখেছি, সেটা হচ্ছে মানে হোয়াট ইজ দ্য ইউজ বা হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার এভরিডে। কেন আমরা প্রতিদিন নিউজ পেপার পড়বো? এই ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য কিন্তু নিউজ পেপার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, না সি গ্রেডের জন্য অপশনাল থাকে না, সি গ্রেডের জন্য অপশনাল থাকে না। ঠিক আছে, সি আর ডি এর জন্য আমি বললাম তো এবি গ্রুপের জন্য অপশনাল থাকবে, সিডির জন্য কোনো অপশনাল পেপার থাকে না। ভোকাবুলারি পার্টটা আরেকবার শো করুন। আচ্ছা, কোনটার কিসের ভোকাবুলারি পার্টটা বলো, কোন পরীক্ষার ভোকাবুলারি পার্টটার কথা বলছো একটু বলো। WBCS, ওকে। WBCS, হ্যাঁ বলো বলো ওখানে। এটা তোমরা অসুবিধা নেই, তোমরা এটা পেয়ে যাবে, এটা রেকর্ডেড ভার্সন, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তার সাথে তোমরা এই যে আমি সলভ করছি এটাও পেয়ে যাবে, এবং উইথ অ্যানোটেশন উইথাউট অ্যানোটেশন সবটাই তোমরা নোটটা পেয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে, সবটা তোমরা দেখতে পাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলে যাই একটুখানি, এই যে আমরা অ্যানালিসিস করলাম টোটালটা, তাহলে এবার দেখে নিই যে সত্যি পরীক্ষাতে কেমন প্রশ্ন হয়, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। দেখো, আমি তোমাদের জন্য রিসেন্ট ইয়ারে যে ব্যাপারটা হয়েছে 2023 যে WBCS এর পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে কিছু কোশ্চেন পত্র আমরা সলভ করবো, ঠিক আছে। এবার দেখো, যেটা বলছিলাম তোমাদের নিউজ পেপারটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি এই নিউজ পেপারে যে বিভিন্ন ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড থেকে WBCS এর প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে। ডেসক্রিপটিভের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে রেগুলারলি পড়তে হবে, ঠিক আছে। আমি এটা ইন্ডিয়ান এক্সপ্রেস রেখেছি, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা হোক তোমরা পড়তে পারো, কিন্তু রেগুলারলি এটা পড়ার হ্যাবিট রাখতে হবে। কেন? দেখো, এই যে নার্সিস্ট ওয়ার্ডটাকে দেখে রাখো, আমি জাস্ট ওয়ার্ডগুলোকে এখন দেখে রাখছি তোমাদেরকে। নার্সিস্ট, আচ্ছা। এরপরে দেখো সুপারসিলিয়াস ওয়ার্ডটাকে দেখে রাখো, ঠিক আছে। অনেকেই বলে যে স্যার এই প্রশ্নগুলো, যে নতুন নতুন শব্দগুলো বিসিএস এ আসে, সেগুলো কোথা থেকে আসে? কোথা থেকে না, সেগুলো হচ্ছে তোমাদের এরকম এই জায়গা থেকেই আসে, আর কিছুই না, ঠিক আছে। নিউজ পেপার থেকেই আসে, যারা নিউজ পেপার পড়ে তারা এই শব্দগুলোকে, ট্রেন্ডিং শব্দগুলোকে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, সুপারসিলিয়াস তো অলরেডি বললাম, এই ওয়ার্ডগুলোকে দেখে রাখো, এটা আমরা পরে বলবো। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার পয়েন্ট ওয়ার্ডটাকে দেখে রাখো, প্যারানয়েড ওয়ার্ডটাকে দেখে রাখো, মডার্ন ওয়ার্ডটাকে দেখে রাখো। এবার আমরা চলে আসি, একটু সলভ করি কোয়েশ্চেনটা। দেখো, প্রথমে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, ফার্স্ট এর কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে যে অফ হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লক অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে এই যে ব্লকটা, এটা আবার কি দিল, এটা তো আমাদের ইয়ের মধ্যে নেই, ইংলিশের মধ্যে, ঠিক আছে। কিন্তু এই যে ওয়েব লক, কেন ওয়ার্ডটা দিল তোমাদের, ওয়েব লক কেন দিল? কারণ দেখো, এটা তোমাদের এখনকার দিনে এগুলো হচ্ছে রিসেন্ট ট্রেন্ডিং টপিক, ঠিক আছে। ওয়েব ব্লক টার্মটা, অর্থাৎ এই যে ব্লক টার্মটা এসছে, এটা কিসের থেকে এসছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এটা একটা মানে এখনকার ট্রেন্ডিং টপিক, তাহলে ব্লক, তাহলে এইটার অ্যাব্রিভিয়েশন ফর্ম কিসের মধ্যে হবে, ওয়েব ব্লগ নাকি ওয়েব ব্লগ, ওয়েব ব্লগার, এবং এটা, তাহলে মনে রাখতে হবে এটার কিন্তু অ্যাব্রিভিয়েশন ফর্মটা হচ্ছে ওয়েব ব্লগ, ওয়েব ব্লগ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা ফার্স্ট 1997 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। নাম্বার 2 দেখো, সিলেটি ইডিয়াম, ইডিয়াম দেওয়া হয়েছে, ইডিয়াম দ্য বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স। কোন ওয়ার্ডটাকে এখানে রিপ্লেস করবে? ইউ মাস্ট রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। কেয়ারফুলি, এই যে রিভিউ, এই যে ইটালিক কোনটা দেওয়া রয়েছে, রিভিউ অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তার মানে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে তোমাকে সেগুলোকে ভালো করে দেখতে হবে। তাহলে এটা কোন ইডিয়ামটা এটাকে রিপ্লেস করতে পারবে? লুক বিফোর ইউ লিপ, কোনো কিছু করার আগে ভালো করে দেখে নেওয়া, সেটা হচ্ছে লুক বিফোর ইউ লিপ, ঠিক আছে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখতে পাচ্ছ, শি ওয়াজ নট ইন্টারেস্টেড। এবার দেখো, ইন্টারেস্টেড এর পরে কি হয়, আমরা জানি ইন্টারেস্টেড এর পরে সবসময় ইন বসে,
তাহলে দেখো তো অপশনে কোনটার মধ্যে ইন আছে, অপশন এ, আর দেখারই দরকার নেই। তাহলে ইন্টারেস্টেড ইন মেকিং ডিসিশন, ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টিড। তাহলে ইন্টারেস্টেড ইন একটাই মেলানো হলো, সবটা মিলে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইন আর্লিয়ার টাইমস rebels were executed for killing the king। ঠিক আছে, এইগুলো আমরা কি করে করব একটু দেখে নিতে হবে ভালো করে। এটা হচ্ছে কি ওয়ান ওয়ান সাবস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে। দেখো এটা আমাদের কি একটু মনে একটু জাস্ট একটু মাথা খেলালেই হয়ে যাবে। দেখো মনে রাখবে, দেখো এই ওয়ার্ডটা তৈরি হচ্ছে দুটো জিনিসে, একটা ল্যাটিন ওয়ার্ড রেজ, আরইজি, রেজ, ঠিক আছে। মনে রাখবে রেজ যেখানে থাকবে সেখানে কিং থাকবে। আর সাইড, এই ওয়ার্ডটা সাইড মানে হচ্ছে কিলিং, মারা, ঠিক আছে। তাহলে রেজিসাইড হচ্ছে কি কিলিং অফ, টু কিল অফ কিং, মানে মানে রাজাকে হত্যা করা, তাকে আমরা রেজিসাইড বলবো, ঠিক আছে। আচ্ছা হোমিসাইড মানে হচ্ছে, হোমোস মানে হচ্ছে কি আমরা জানি হিউম্যান বিং, হোমো। তাহলে ঠিক আছে, হোমিসাইড মানে হচ্ছে বুঝতেই পারছো, তাহলে সাইড মানে হচ্ছে হত্যা, তাহলে সব জায়গায় দেখো সাইড আছে, সাইড সাইড সাইড। তাহলে রেজিসাইড, তাহলে কিং কে হত্যা করছে, তাহলে কি রেজিসাইড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা প্যারিসাইড মানে কি বলতে পারবে কেউ? প্যারিসাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্যারিসাইড। প্যারি মানে হচ্ছে কি আমরা মনে রাখবো, প্যারি বলতে বোঝায় হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। প্যারি মানে হচ্ছে রিলেটিভ, বুঝতে পেরেছো, রিলেটিভকে হত্যা করা। আর ফ্র্যাট্রিসাইড হচ্ছে ভাইকে হত্যা করা, ব্যাস হয়ে গেল। এবার দেখো, এবার বলেছে দেখো এই যে ইটালিসাইজ ওয়ার্ড, যেটা তোমাকে বলছিলাম নতুন টপিক আসে, যেটা হচ্ছে এইটা, যে একটা ওয়ার্ড যেটা দু জায়গায় ফিট করবে, কি ওয়ার্ডটা আমরা দেখে নিচ্ছি। The management did not find him suitable for the job. সুইটেবলটাকে রিপ্লেস করতে হবে, আর হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ, এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে এই চারটে অপশন দিয়ে। তাহলে সুইটেবল মানে এখানে আমরা ফিট বলতে পারি, কিন্তু এটাই ফিট করলে হবে না, এটাকে ফিট বললাম, আবার এখানেও দেখতে হবে ফিট হচ্ছে কিনা। এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস, একদম দু টাকায় ফিট করে যাচ্ছে, তাহলে ফিট হয়ে যাবে আনসার। এবার দেখো যেটা তোমাদের বলছিলাম, কিছু তোমাদের যে সাইন্টিফিক টার্মের উপরে আসে, সাইন্টিফিক টার্মের উপরে, তো দেখো সেটাই এসছে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, ইনকারেক্ট পেয়ার মানে কোনটা ইনকারেক্ট। একটা প্রথমটা বলেছে কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ ইউরোলজিস্ট তাকে বলছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কিডনির এই ইউরোলজিস্ট, ইউরো মানে হচ্ছে ইউরিন থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কিডনি ডিজিজে যিনি করেন সেটা নেফ্রোলজিস্ট বলা হয়, তাহলে প্রথমটাই আমাদের ভুল আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর ব্লাড মানে হেমা, এই যে হেমা আছে, হেমা মানে হচ্ছে ব্লাড, এটা আমরা জানি। আচ্ছা গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, এটা আমরা জানি। আচ্ছা ক্যান্সার মানে হচ্ছে, অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, এটাও আমরা জানি। তাহলে প্রথমটাই হচ্ছে ইনকারেক্ট পেয়ার। আচ্ছা এরপরে 7 নম্বর চলে আসে। দেখো 7 নম্বরে বলেছে কি সিনোনিমাস ওয়ার্ড, কি বলেছে অ্যাডজাঙ্ক। মনে রাখবে অ্যাডজাঙ্ক ওয়ার্ডটার মানে হচ্ছে কি অ্যাডজয়েন, মানে অ্যাডজাঙ্কের ল্যাটিন ওয়ার্ড অ্যাডজাঙ্ক মানে হচ্ছে অ্যাডজয়েন, ঠিক আছে। তার মানে কিছু জিনিসকে সংযোজন করছি, তার মানে অ্যাডিশন, অ্যাডজয়েন, ঠিক আছে। নাম্বার 8 সাইড, সাইড, সাইড মানে হচ্ছে কি CHID, ঠিক আছে। সাইড মানে হচ্ছে কাউকে স্কোল্ড করা, স্কোল্ড, ঠিক আছে, কাউকে ভৎসনা করা। তাহলে এর উল্টোটা কি হবে, অ্যান্টোনিম বলেছে, একটাই ওয়ার্ড আছে সেটা হচ্ছে প্রেজ, প্রশংসা করা। নাম্বার 9 কি বলছে দেখো, নাম্বার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটা। অক্সিলিয়ারি ভার্ব কোনটা? প্রথমত লুক ভার্বটা দেখি, লুক ভার্বটা আমরা মেন ভার্ব হিসেবে কাজ করতে পারি, আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করতে পারি না। নাম্বার 2 হচ্ছে টেক ভার্বটা, এটাকেও আমরা মেন ভার্ব হিসেবে কাজ করতে পারি। টু ভার্বটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে, আবার মেন ভার্ব হিসেবেও কাজ করে এটা। কিন্তু যে ক্যান ভার্বটা রয়েছে এটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, যেটা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই কাজ করে, তাই জন্য আমরা বলি মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য আমরা এটাকে ক্যানটাকেই আমরা আনসার করব, কারণ এটা শুধুমাত্র
প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে না, অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই কাজ করতে পারে। এবার কিছু সেমি মোডাল রয়েছে, সেগুলোকে আমরা ধরবো না, কারণ সেমি মোডাল আছে। সেমি মোডাল হচ্ছে তিনটে রয়েছে, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার, আর একটা হচ্ছে ইউজ টু, যারা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব দুভাবেই কাজ করতে পারে। এরা আমরা এর মধ্যে ধরবো না, এটা মোডাল অক্সিলিয়ারি হিসেবেই ধরবো ক্যানটাকে। তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশন বি। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, নাম্বার 10 দেখো, হু ইজ আ সেফোলজিস্ট। এটা একটা ওয়ান ওয়ান সাবস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে। দেখো, সেফোলজিস্ট মানে মনে রাখবে ভোটিং প্যাটার্ন নিয়ে যিনি আলোচনা করেন, সেফো। ঠিক আছে, এটা ওয়ান ওয়ান সাবস্টিটিউশনে তোমরা পেয়ে যাবে। অপশন এ দেখো, ভোটিং প্যাটার্ন নিয়ে আলোচনা করছে, বোঝা গেল? তাহলেই আমরা বলবো সেফোলজিস্ট। নাম্বার 11 কি বলেছে দেখো, একটা ভয়েস চেঞ্জ দিয়েছে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। এটা আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, এই সরি আমাদের ইনডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে, ডিরেক্ট স্পিচে করতে হবে। অ্যাকচুয়ালি এটা ভয়েস না, এটা ন্যারেশন হিসেবে দেওয়া হয়েছে। এটা ন্যারেশন, অ্যাকচুয়ালি এখানে ভয়েস বলেছে, ওটা যা বলেছে তাই বলছে। এটা ন্যারেশন বলেছে, এটা আমাদেরকে ইনডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে, ডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে আমরা দেখে নেবো মাই, এখানে কি বলছে, মাই ডটার এক্সপ্রেসড, তার মানে পাস্ট টেন্সে আছে। তাহলে দেখো এই প্রথমটা হবে না, কারণ সেজ আছে, হবে না, টেলস আছে, হবে না। তাহলে এইটা না হলে এটা হবে, যে কোনো একটা। এবার দেখো, টোল্ডটাকে আমরা নেব নাকি? টোল্ড কখন হয়? যখন আমাদের এইটা এখানটায় সেট টু থাকে, সেট টু থাকে, তখনই তো এটা টোল্ড হয়ে যায়। তাহলে টোল্ড আমরা ব্যবহার করবো না, আমরা সেটটাকে নেব। দা মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম। আবার একটা আমাদেরকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দিয়েছে। He has dash meticulous in dash in dash the project dash rise to dash irregularities বলেছে। তাহলে দেখো, he has not been, এটা কোনো টেন্সই হয় না, প্রথমটা কোনো টেন্সই হয় না, নট বিং বলে কোনো টেন্স নেই। আচ্ছা, he has not meticulous, এটা হয় না, কারণ এখানটাতে has not meticulous কোনো সেন্টেন্স হয় না, কারণ পারফেক্ট হতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগবে। এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ হতে গেলে এখানে আমাদের একটা বিন দরকার। তাহলে বিন কোন অপশনে রয়েছে? এখানে সি, নট বিন, হি হ্যাজ নট বিন, হয়ে গেল। নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার বলেছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরলি। তাহলে দেখো, যেহেতু এই ম্যাটারটা নিয়ে আমাকে ভালো করে আলোচনা করতে হবে, তাহলে লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, খুব জিনিসগুলোকে ভালো করে মেটিকুলাসলি দেখা, সেগুলোকে ইনভেস্টিগেট করতে হয়। তাহলে লুক ইনটু ইজ দ্য কারেক্ট আনসার, এবং মোর থরলি। নাম্বার 13 হয়ে গেল। দেখো, চেনা পরিচিত লাগছে ক্লেয়ারভয়েন্ট শব্দটা, যেটা তোমাদেরকে একটু আগে নিউজ পেপার থেকে দেখালাম। চেনা লাগছে ওয়ার্ডটা? সবাই গিয়ে ওখানে পরীক্ষাতে বলবে যে না স্যার, এখানে আমরা এই ওয়ার্ডটা তো কোনোদিন শুনিনি, তাই না? এই যে ওয়ার্ডটা চেনা চেনা লাগছে, তাহলে এবার তাহলে যারা নিউজ পেপারটা পড়েছে তারা কিন্তু এই শব্দটাকে চিনতে পারবে। ক্লিয়ারভয়েন্ট মানে হচ্ছে, ভালো করে বুঝবে, ক্লিয়ারভয়েন্ট, ঠিক আছে? ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার, আর ভোরেয়ার মানে হচ্ছে সি, বা ভয়ার মানে হচ্ছে সি, দেখা। তার মানে যে ভবিষ্যৎকে ভালো দেখতে পারে তাকে বলা হয় ক্লিয়ারভয়েন্ট, ঠিক আছে? তাহলে এই ক্লিয়ারভয়েন্ট, হোয়াট আ ক্লিয়ারভয়েন্ট, ঠিক আছে? তোমরা যদি আগন্তুক সিনেমা দেখো, সেখানে উৎপল দত্ত বলছে হোয়াট আ ক্লিয়ারভয়েন্ট, মানে কি তোমার ফোরসি করার ক্ষমতা বা তোমার ভবিষ্যৎ দ্রষ্টা, এটা বলছে। তাহলে ক্লিয়ারভয়েন্ট হচ্ছে কে? এবার বলছে হোয়াট কাইন্ড অফ আ পার্সন ইজ আ ক্লিয়ারভয়েন্ট, কাকে আমরা ক্লিয়ারভয়েন্ট বলবো? যে ভবিষ্যৎ দেখতে পারে। তাহলে আমরা জানি অ্যাস্ট্রোলজার হচ্ছে, ধরে নিতে হয় আমাদেরকে ভবিষ্যৎ দেখতে পারে, তাই জন্য অ্যাস্ট্রোলজারকে আমরা আনসার করবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে 15। দেখো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স। আবার দেখো বলেছে যে ইটালিসাইজড, এই যে কারেক্ট অপশনকে মানে কি করতে হবে, এই ওয়ার্ডটা পার্সোনাল শব্দটা ব্যবহার করেছে। দেখো, পার্সোনাল এবং এখানেও পার্সোনাল, দু জায়গায় পার্সোনাল রয়েছে। তাহলে এই দুটো জায়গায় পার্সোনাল শব্দটাকে ব্যবহার ঠিক আছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স, একদমই এটা ঠিক আছে। তারপরে দেখো, দ্য পার্সোনাল অফ ইন দ্যাট কোম্পানি, এটা হয় না, এটা পার্সোনেল হয়ে যায়, পার্সোনেল। কারণ কোনো ডিফেন্সের কর্মচারী বা কোনো একটা কাজের কর্মচারীকে পার্সোনেল বলা হয়, তাহলে অনলি টু ইজ কারেক্ট হয়ে যাবে, অপশন বি, ঠিক আছে? তারপরে চলে যায় পরেরটাতে, পরেরটা দেখে নি কি আছে। রয়েছে আর একটা তোমাদের বলেছে, কি বলেছে, আচ্ছা আবার একটা তোমাদের ন্যারেশন দেওয়া হচ্ছে। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে ক্লাসে ছিল না। তাহলে দেখো, হোয়াই হি ওয়াজ নট মানে আমরা জানি যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করি তখন এটাকে অ্যাসার্টিভ করে দিতে হয়। তাহলে আবার
যেটা আমরা প্রশ্ন করবো সেটা ইন্টারোগেটিভ থাকবে। তাহলে আই আস্কড হিম হোয়াই ইউ নট ইন ক্লাস, তাহলে এটা তো হবেই না, অক্সিলিয়ারি ভার্বই নেই। হোয়াই ইউ আর নট হয় না, কারণ এটা ইন্টারোগেটিভ নেই, এটা অ্যাসার্টিভ করে দেওয়া রয়েছে, ইউ আর নট অ্যাসার্টিভ করা আছে। আচ্ছা, হোয়াই ইউ আর নট একই রকম ভাবে অ্যাসার্টিভ করা আছে, হবে না। আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস, এই যে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখি ভিকারিয়াস। এই ওয়ার্ডটা দেখলে একটু আগে দেখাচ্ছিলাম ভিকারিয়াস, এটাও দেখিয়েছি। ঠিক আছে, ভিকারিয়াস মানে কি? ভিকারিয়াস মানে মনে রাখবে, এই ওয়ার্ডটাও নিউজ পেপারে ছিল। ভিকারিয়াস মানে হচ্ছে কোনো কিছুকে ইনডিরেক্টলি বলা, বোঝা গেল, ঘুরিয়ে ফিরিয়ে বলা, দ্যাট ইজ কল্ড ভিকারিয়াস। আচ্ছা, নেক্সট এবার দেখে নিচ্ছি আমরা কোনটা এর মধ্যে সিমিলার নয় বলেছে, মানে এটা জিআই এর কোয়েশ্চেন বেসিক্যালি। ঠিক আছে, অড ওয়ান আউট বলেছে, এটা অড ওয়ান আউট। ঠিক আছে, দেখো পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম, চারটের মধ্যে কোনটা অড ওয়ান আউট করতে বলেছে। দেখো আমার যেটা আমার ভালো করে দেখো, আমরা যদি করতে পারবো, পন্ড মানে হচ্ছে কি, পন্ডের যে জলটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক থাকে, মানে যেটা নড়ে না। ওয়াটার বডি একই রকম ভাবে স্ট্যাটিক। আচ্ছা, লেকের জলও স্ট্যাটিক, কিন্তু স্ট্রিম মানে হচ্ছে নদী, নদী একটা গতিতে এগিয়ে চলে, তাহলে ফ্লো হয়, স্ট্রিম ফ্লো। তাহলে অপশন ওয়ান, তাহলে প্রথম তিনটে হচ্ছে স্ট্যাটিক আর লাস্টেরটা হচ্ছে ফ্লো, তাহলে লাস্টেরটা হচ্ছে আলাদা। এবার দেখো বলেছে কি, এই যে এটা কোথা থেকে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ওই যে হোমোনিম, প্যারোনিম, হোমোফোন থেকে দিয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কাউন্সিল আর একটা হচ্ছে কাউন্সিল। দেখো, আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস কাউন্সিল নাকি কাউন্সেল। মনে রাখবে কাউন্সেল মানে হচ্ছে কি অ্যাডভাইস, অ্যাডভাইস, তাহলে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কাউন্সিল নাকি কাউন্সেল, এটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। দেখো, ওয়ান শুড ড্যাশ ওয়ানস স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। ওয়ান শুড পারসু, পারসু বানানটা একটু ভালো করে দেখতে হবে, PURSUE, পারসু, PURSUE। ঠিক আছে, নেক্সট 21 দেখো, আবার দেখো একই রকম বলেছে, ইটালিসাইজড ওয়ার্ড থেকে। এই যে এই টপিকটা প্রতি বছর নতুন নতুন করে এসছে, এই 2023-এ এসছে। এটা 2023-এর আগে এই টপিকটা ছিল না, এই টপিকটা দেয়া শুরু করেছে। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল, তাহলে কন্ট্রোল ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে, আর জাঙ্ক ফুড মে হ্যাভ, এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। তাহলে কোনটা আমরা করতে পারবো? দেখো, দ্য পুলিশ আর ট্রাইং টু চেক, হবে না। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। ঠিক আছে, তাহলে আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, তাহলে কন্ট্রোলটা হচ্ছে কি আমাদের চেক, হবে না। আচ্ছা, জাঙ্ক ফুড মে চেক, হবে না, তাহলে চেক ওয়ার্ডটা আমাদের হবে না এখানটা। নাম্বার টু, ব্লেম, ব্লেম তো হচ্ছেই না। আচ্ছা, কন্টেন, তাহলে দেখো কন্টেন হচ্ছে ট্রাই টু কন্টেন, কন্টেন মানে হচ্ছে সংযত করা কাউকে, তাহলে আমাদের এটা এখানে কিন্তু ফিট করে যাচ্ছে, তাহলে নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 22 দেখো কি হবে, একই রকম ভাবে আবার বলেছে, একটা ইটালিসাইজড ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে, এক্সুবারেন্ট, আচ্ছা ফেস্টিভ। তাহলে এমন একটা ওয়ার্ড দেখতে হবে যে ওয়ার্ডটা এক্সুবারেন্ট এবং ফেস্টিভ দুটোকে রিপ্লেস করতে পারে। ঠিক আছে, দেখো এক্সাইটেবল হবে না, কারণ এক্সাইটেবল মানে এক্সাইটিং, তাহলে এক্সুবারেন্ট মানে প্রচন্ড উন্মাদনাপূর্ণ। ঠিক আছে, হবে না। এক্সরবিটেন্ট মানে অত্যধিক, অত্যধিক তোমার এক্সরবিটেন্ট ফেয়ার এরকম বলা হয়, হবে না। এক্সাইটিং তো হবে না, তাহলে এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট মানে হচ্ছে প্রচন্ড হই হুল্লোড় পূর্ণ কোনো একটা জিনিস, সেটা আমরা ফেস্টিভ দিয়েও, আমরা ফেস্টিভ যে জায়গাটা ওয়ার্ডটা এটাকেও রিপ্লেস করতে পারি, আবার এক্সুবারেন্ট দিয়েও রিপ্লেস করতে পারি এবুলিয়েন্ট। হয়ে গেল 23। 23 দাও কি বলেছে, হি সেড, আবার একটা ন্যারেশন দিয়েছে, হি সেড আই উইল গো দেয়ার টুমরো। ঠিক আছে, তাহলে দেখতে হবে হি সেড, তাহলে হি সেড হয়ে গেল, আমরা হি সেড দেখলাম, হি টোল্ড, তাহলে এটা হবে না। হি সেড দ্যাট, এটা হতে পারে, এই দুটো হতে পারে। আচ্ছা, এবার বলেছে এখানে উইল আছে, তাহলে উইলটা কনভার্ট হয়ে যাবে উড হয়ে যাবে, তাই তো। আচ্ছা, আই আছে, তাহলে আই হচ্ছে সাবজেক্টের পার্সন হবে, সাবজেক্ট মানে কে, হি, তাহলে হি কোথায় রয়েছে, হি এটাই রয়েছে, হি উড গো, তাহলে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে হি হয়ে যাবে, আই কে রিপ্লেস করবে হি, আর এখানে উইল থেকে উড হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, যদি আই বা উই থাকতো তাহলে আমাদের শুড হতো। ঠিক আছে, আর বাদ বাকি সেকেন্ড এবং থার্ড পার্সন হলে এটা উড হয়ে যায়, ব্যাস। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 24 দেখো কি বলছে,
24 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, এবার কেন নট টু ডিলে? তার মানে কি বলছে? কোনো কিছুকে দেরি করে কাজ করতে নেই। তার মানে কি সময়ের কাজ সময়ে করতে হয়। আর স্টিচ ইন টাইম সেভস টাইম, এই ইডিয়ামটার মানে হচ্ছে এটা। ব্যাস। এবার বলেছে আইডেন্টিফাই দ্য মুড। এই যে মুড, মুড আইডেন্টিফাই, এটাও 2023-এ এসছে এই কোশ্চেনটা। আগে মুড আইডেন্টিফাই করা দিত, আসতো না। 4 রকম মুড হয় ইংরেজিতে, একটা হচ্ছে ইন্ডিকেটিভ, ইন্টারোগেটিভ, সাবজাংটিভ, ইম্পারেটিভ। এবার আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, এই ধরনের যদি উইশ, দেখো আমি এর মাধ্যমে কি প্রকাশ করছি? এর মাধ্যমে উইশ বোঝাচ্ছে, উইশ বা ডিজায়ার। যখন কোনো মুডের মাধ্যমে উইশ বা ডিজায়ার বোঝাবে, সেটা সবসময় মনে রাখবে সাবজাংটিভ মুডের মধ্যে হয়। ঠিক আছে, এটা সবসময় সাবজাংটিভ মুডের মধ্যে হয়। আচ্ছা, এবার আমরা আরো কিছু প্রশ্ন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে কিছু কিছু প্রশ্ন করে নেবো, কারণ অলরেডি আমরা করেছি। আমরা নতুন কিছু প্রশ্ন দেখি। দেখো নাম্বার 2 আমরা দেখবো, ফাইন্ড দ্য সিনোনিম অফ কোভার্ট। এই যে বলছিলাম না ক্যাঙ্গারু আর অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, এই কনসেপ্টটা এখানটা একটু দেখি তোমাদের। ক্যাঙ্গারু অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, হোয়াট ইজ, এই কনসেপ্টটা 2022-এ এসেছিল। ওই যে বললাম মিসলেনিয়াস টপিক, যে মিসলেনিয়াস টপিক 5 থেকে 6টা প্রশ্ন, তার মধ্যে এটা। এইগুলো তোমাদেরকে যদি শিখে দেওয়া যায়, তাহলে অন্যদের থেকে কিন্তু তোমরা একটু অ্যাডভান্টেজে থাকবে। ঠিক আছে, দেখো প্রথমত ক্যাঙ্গারু বলতে কি বোঝায়? ক্যাঙ্গারু, দেখবে ক্যাঙ্গারু যখন যায়, তার বাচ্চাকে ক্যাঙ্গারু তার নিজের মধ্যে বহন করে নিয়ে যায়, আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে ক্যাঙ্গারু ওয়ার্ড তাদেরকেই আমরা বলবো যে ওয়ার্ড গুলোর মধ্যে তার সিনোনিম লুকিয়ে থাকবে, সিনোনিম লুকিয়ে থাকবে। আর অ্যান্টি ক্যাঙ্গারু তাদেরকেই আমরা বলবো যার মধ্যে তাদের অ্যান্টোনিম লুকিয়ে থাকবে। ঠিক আছে, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল সেটা হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। তাহলে ক্যাঙ্গারু ওয়ার্ড গুলো কি কি একটু দেখে নেবো। দেখো, যেমন ধরো আমি যদি একটা ওয়ার্ড বলি অ্যাস্টাউন্ড, STOUND, অ্যাস্টাউন্ড। দেখো অ্যাস্টাউন্ড ওয়ার্ডের মধ্যে দেখো এই STUN, এখান থেকে আমরা বলতে পারি স্টান। তাহলে অ্যাস্টাউন্ড মানেও যা, স্টান মানেও তাই বলতে পারি। আচ্ছা, আর একটা ওয়ার্ড তোমাদেরকে বলি, ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে হচ্ছে কি, আমরা জানি ফ্র্যাজাইল নাম্বার মানে যেটা হচ্ছে মানে কি বলবো, যে ভঙ্গুর। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা যদি এফটাকে নিই, আরটাকে নিই, এটাকে নিই, আইটাকে নিই, এলটাকে নিই, তাহলে দেখো একটা ওয়ার্ড তৈরি হচ্ছে ফ্রেল। ফ্রেল মানেও কিন্তু একই রকম ভাবে ভঙ্গুর। আচ্ছা, ডিস্ট্রাকশন, সবাই জানো ডিস্ট্রাকশন ওয়ার্ডটাকে যদি আমরা নিই, এখান থেকে দেখো আমরা যদি আরটাকে নিই, ইউটাকে নিই, আইটাকে নিই, এল নিই, তাহলে আমরা ওয়ার্ড পাচ্ছি রুইন, মানে ধ্বংস করা। তাহলে এগুলোকে আমরা বলবো ক্যাঙ্গারু ওয়ার্ড। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যদি আমরা অ্যান্টি ক্যাঙ্গারু বলতে কি বোঝায়, আমরা অ্যান্টি ক্যাঙ্গারু জাস্ট আমরা ওটাকেই দেখে নেবো, পরীক্ষাতেও যেটা এসেছিল সেটাও আমরা দেখতে পারি। কিছুই না, একটা খুব সহজ ওয়ার্ড বলি, যেমন ধরো দেয়ার, THERE। দেখো এইখান থেকে যদি আমি HERE টাকে নিই, তাহলে একটা উল্টো ওয়ার্ড হয়ে গেল হেয়ার। আচ্ছা, আমরা যদি শি ওয়ার্ডটাকে নিই, এখান থেকে হি আর এইচটাকে নেবো, আমরা ওয়ার্ড পেয়ে গেলাম হি। দেখতে পাচ্ছ? ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ক্যাঙ্গারু। এবার এই আশা করি বোঝা গেছে। ঠিক আছে, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো সেগুলো ধরো আমাদের অত এখন এই ক্লাসে সবটা সম্ভব নয় সবকিছু বলা। ঠিক আছে, তো এটুকু মাথায় রাখলেই হবে। ধরো থ্রেটেন, THREATEN, থ্রেটেন। থ্রেটেন থেকে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারবো। দেখো, থ্রেট করা, কাউকে থ্রেট করা, কাউকে ভয় দেখানো, তাই না? TREAT, ট্রিট, কাউকে ভালো ব্যবহার করা, ট্রিট। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকেশন থেকে যদি আমরা একটা ওয়ার্ড নিই, FACT, ফ্যাক্ট, মানে কোনো কিছুকে ফ্যাক্টের মাধ্যমে তুলে ধরা। আর ফ্যাব্রিকেট মানে হচ্ছে কি কাজাখড়ি গল্প, ফলস। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, পরীক্ষাতে যে ওয়ার্ডটা এসেছিল সেটা আমরা একটু দেখে নিই। পরীক্ষাতে এসেছিল হচ্ছে কোভার্ট। কোভার্ট ওয়ার্ডটার মধ্যে দেখো আমরা যদি OVERT ওয়ার্ডটাকে নিই, OVERT, দেখো কোভার্ট, এই কোভার্ট থেকেই ওভার তৈরি হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। দেখো কোভার্ট, তাহলে কোভার্টের
কি বলেছে, সিনোনিম বের করতে বলেছে। এখানে সিনোনিম বের করতে বলেছে। কোভার্ট মানে হচ্ছে সিক্রেট, সিক্রেট মনে রাখবে। কোভার্ট মানে হচ্ছে সিক্রেট, তাহলে এর অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাবে, ওভার্ট। ওভার্ট মানে হচ্ছে কোনো কিছুকে এক্সপোজ করা, এক্সপোজ, ব্যাস এটাই এসেছিল পরীক্ষা। ঠিক আছে, আর নতুন কিছু এসেছিল কিনা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, বাদ বাকি তো আমরা জানি। আচ্ছা, এগুলো তো বলেছে যে দেখো এটা খুব একটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, মানে অনেকে ফট করে যদি বুঝতে পারবে না যে আমরা তো জানি অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, কিন্তু অ্যাডজেক্টিভ ইটসেলফ ওয়ার্ডটা কি, অবশ্যই একটা নাউন। হঠাৎ করে কিন্তু মানে সবাই ভয় পেয়ে যাবে যে কি ব্যাপার এটা। ঠিক আছে, বাদ বাকি তো এখানে ঠিকই আছে, অন্যান্য কোয়েশ্চেন মোটামুটি যা আসে প্রতি বছর তাই। মানে আচ্ছা, এখানে সেন্টেন্স দিয়েছিল ডু অর ডাই। ডু অর ডাই কি ধরনের সেন্টেন্স, এটা আর কিছুই না, যদি কেউ জানে অরটা কি ধরনের কনজাংশন, মনে রাখবে অর হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন যখনই থাকবে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এটা যখন আমরা কনজাংশন ডিটেলসে পড়বো ক্লাসে, তখন আরো ভালো করে জানতে পারবো কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মধ্যে আরো স্পেসিফিক্যালি বললে এটাকে বলা হয় হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। ঠিক আছে, অল্টারনেটিভ। ঠিক আছে, ভাগ আছে এরকম। তো এখানে আমরা চলে আসলাম, তারপরে আমরা দেখি। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে একটা পিকিউআরএস এর প্রশ্ন মানে রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্ন দিয়েছিল 2022-এ, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন দিয়েছিল। ঠিক আছে, আইনস্টাইন ওয়াজ এই জাস্ট পিকিউআরএস টাকে অ্যারেঞ্জ করতে হবে, এটাও নতুন 2022-এ প্রথম আসে, এর আগে আসেনি। ঠিক আছে, আচ্ছা, এই যে কিছু কিছু সাইন্টিফিক কোয়েশ্চেন আছে, যেমন ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, হার্মাফ্রোডাইট বলি আমরা। ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল উভয়ের যদি অর্গান থাকে তার মধ্যে আমরা বলি হার্মাফ্রোডাইট। তো সেখান থেকে প্রশ্ন এসছে। আচ্ছা, আর নতুন কিছু। আচ্ছা, এই যে সাইন্টিফিক কোয়েশ্চেন, অবস্টেট্রিশিয়ান। ঠিক আছে, অবস্টেট্রিশিয়ান কি করে? ঠিক আছে, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ নিয়ে কাজ করে। এই যে এটা ওয়ান ওয়ার্ড, এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলতে পারি, আর সাইন্টিফিক টার্মের উপরে বলতে পারি, এর কোশ্চেন এসছে। আচ্ছা, তো এই ধরনের কিছু কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের জন্য আরো এই যে এখানে কিন্তু ক্লার্কশিপের প্রশ্ন এসেছিল। ক্লার্কশিপের দেখতে পাচ্ছ যে একই ধরনের প্রশ্ন, আমি আর ওই জন্য ডিসকাস করছি না। ক্লার্কশিপেও ধরো মোটামুটি এই ধরনের প্রশ্নই থাকে। ঠিক আছে, কারণ দেখো আমরা যা যা করে এসেছি সেইগুলো এখানে আছে, আমি সেই জন্য এটাকে আর রিপিট করছি না। ঠিক আছে, দেখো এখানে সেই সেই সিনোনিমাস ওয়ার্ড বা কিছু এগুলোকে বলেছে। এবার তাহলে আমরা একটু ডেসক্রিপটিভের দিকে চলে যাই। ঠিক আছে, বা একটা দুটো দেখে নিতে পারি, সে অসুবিধা নেই। ঠিক আছে, ক্লার্কশিপের দেখো কোশ্চেন দেখতে পারো, এই যে দেখো হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং। তাহলে সাকসেসফুল এর পরে কি হয়, আমরা জানি সাকসেসফুল ইন হয়। আচ্ছা, কমেন্টস মানে শুরু করা, কমেন্টস মানে শুরু করা, তাহলে শুরু করা বিগিন, দেখতে পাচ্ছ। আচ্ছা, when Deepak could not solve the problem he decided to give up, ত্যাগ করে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, সেই জিনিসটা। তো এইভাবে এইরকম কিছু কিছু কোশ্চেন ছিল। আম, একই একই অলমোস্ট একই কোশ্চেন, ওই জন্য আমি আর এগুলোকে বলছি না। ঠিক আছে, নতুন কোনো কোয়েশ্চেন এখানে আর কি সেরকম ভাবে নেই। আচ্ছা, ক্লার্কশিপে দুটো শিফটেরই তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এগুলোকে দেখবে, তাহলে বুঝতে পারবে, তোমরা একটা আইডিয়া পাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু ডেসক্রিপটিভের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, ওই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর কিছু কোশ্চেন আছে, একই রকম কোশ্চেন, সেগুলো আমি আর বলছি না ওই জন্য। আচ্ছা, এগুলো একটু অবজেক্টিভ ডেসক্রিপটিভ দিকে চলে যাই এবার। যদি 2022-এর ডেসক্রিপটিভের প্রশ্ন দেখি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখো তোমাদের তিনটে টপিকের উপরে প্রশ্ন দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে তিনটে টপিক, এই যে রাইট অ্যান্ড এসে, দেখতে পাচ্ছ রাইট অ্যান্ড এসে। এসে কি দিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। ঠিক আছে, কেন দিয়েছে, কারণ এটা হট টপিক। রিপ্রেজেন্টেশন অফ উমেন্স এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কারণ উমেন্স রিপ্রেজেন্টেশন, উমেন এম্পাওয়ারমেন্ট সারা জীবনই ইম্পর্টেন্ট, কিন্তু এটা দিয়েছে লিটারেচারে কি ইম্পর্টেন্স রয়েছে সেটা নিয়ে। আচ্ছা, সার্চ ইঞ্জিনস অন দি ইন্টারনেট, লর্ড অর ডেভিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তিনটে টপিকই দেখো, তিনটেই রিলেভেন্ট টপিক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এসে টপিকে দুটো টপিক হচ্ছে কারেন্ট টপিক থেকে আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট টপিক থেকে আসছে, আর একটা টপিক সেটা হচ্ছে আমাদের জেনারেল টপিক, মানে যেটা হচ্ছে ধরো স্ট্যাটিক টপিক থেকে আসছে, মানে যেটা মোটামুটি সবসময় আসে, যেমন উমেন এম্পাওয়ারমেন্ট সবসময় আসে। আচ্ছা,
ড্রাফটিং অফ রিপোর্ট দেখো, ইউজফুলনেস অফ মেকিং আ ইয়ার্স ইন্টার্নশিপ ইন ইন্ডাস্ট্রি অর কম্পালসারি পার্ট অফ কলেজ এডুকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা কলেজে যখন পড়াশোনা করছি তখন ইন্টার্নশিপ কোনো একটা ইন্ডাস্ট্রি বা হোক কিছু একটা করে রাখা, 1 বছর ইন্টার্নশিপ, এটা খুবই দরকার, কারণ তখন পরে কাজ পেতে সুবিধা হয়। সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলেছে। আচ্ছা, এবার বলেছে দেখো একটা ডেটা রাইটিং লিখতে বলেছে, কি দুটো জিনিস বলেছে। একটা হচ্ছে ডিরেক্টর জেনারেলকে লিখতে হবে Indian Army on the need of to make NCC training a part of education in school. Very very important. আচ্ছা, আরেকটা হচ্ছে কি insecurity faced by elderly people in Indian society today. দেখতে পাচ্ছ তো, একদম বার্নিং টপিক কিন্তু, ঠিক আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যারা বয়স্ক মানুষ তারা অবসরের পরে একাকী হয়ে যাচ্ছে, তারা ইনসিকিউরিটিতে ভুগছে, কারণ তার ছেলে বা মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে বাইরে চলে যাচ্ছে, এখানে বাবা মা একা রয়েছে, তারা কি করবে, তাদের সাথে থাকবে, তাদের দেখভাল কে করবে, ঠিক আছে। আমি আবার বলছি, আবার পিডিএফ পাওয়া যাবে কিনা, এটা আবার কোনো প্রশ্ন হচ্ছে, পিডিএফ পাওয়া যাবে কিনা? আমি তো আগেই বললাম, দুটো আমি যেটা সলভ করাচ্ছি সেটাও তোমরা পাবে, এবং যেটা আমি সলভ না করাচ্ছি সেটাও তোমরা পাবে। আচ্ছা, তারপরে দেখো একটা প্রেসি রাইটিং লিখতে দিয়েছে। প্রেসি রাইটিং এ ভালো করে দেখবে, প্রেসি রাইটিং এ দেখো 35 + 5 মানে 40, মানে 5 নম্বর হচ্ছে কিন্তু সুইটেবল টাইটেলের জন্য দিতে হবে, সুইটেবল টাইটেলের জন্য 5 নম্বর, আর 35 হচ্ছে আলাদা লেখা। তো সেই প্রেসি রাইটিং থেকে দিয়েছিল এই প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো ট্রান্সলেশন থেকে দুটো, দেখো প্রতি বছর ট্রান্সলেশনে কোনো কোনো বছরে একটাই ট্রান্সলেশন থাকে, কোনো বছরে দুটো করে ট্রান্সলেশন থাকে, তো সেটাই আমাদের দিয়েছে। একটা রবীন্দ্রনাথ ধোনির সন্তান এটা ছিল, ঠিক আছে, আমাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে দিয়েছে। আর একটা দিয়েছে হচ্ছে পিছাবনি। পিছাবনি তোমরা জানো, যারা আইন অমান্য আন্দোলন পড়েছো পিছাবনির কথা জানো সবাই, ঠিক আছে। যে পিছাবনিতে আইন অমান্য আন্দোলনের সেই জায়গা, সেখান থেকে আর কি দিয়েছিল। আচ্ছা, তো এখানে তোমাদের জন্য আমি সলভও করে দিয়েছি, কিভাবে আমরা ট্রান্সলেশনটা সলভ করব সেগুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের সলভ করে দেখিয়েছি। আচ্ছা, আর আর তোমাদের জন্য আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে তোমাদের এই যে প্রেসি রাইটিংটা ছিল, সেই প্রেসি রাইটিংটা আমি তোমাদের জন্য সলভ করে দিয়েছি। কিভাবে আমরা করব, অবশ্যই একটা টাইটেল দেবো চসারের। তোমরা জানো যে চসার হচ্ছে ইংরাজি বা দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়, ঠিক আছে, চসারকে, ঠিক আছে, সরি পোয়েম বলা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চসারের যে ভূমিকাটা, সেই ব্যাপারটা আর কি নিয়ে আর কি আমাদের বলা হয়েছে, ঠিক আছে। দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, সেটা হচ্ছে চসার, তাই চসারের নিয়ে আর কি আমাদের কিন্তু এখানে এসেছিল, ঠিক আছে। এই জায়গাটা আমরা একটু দেখে নেবো, কিভাবে আমরা লিখতে পারি সেটা আমরা এখানে দেখে নেবো। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস তোমাদেরকে দেখি, সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার লেখা কিভাবে লিখতে হয়, অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার। দেখো এখনকার দিনে লেটার রাইটিংটা হচ্ছে কি হয়, দু রকম ভাবে লেখা হয়। একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে লেখা হয়, একটা লেফট অ্যালাইনমেন্টে লেখা হয়। একটা চিরাচরিত আমরা যেটা লিখতাম সেটা, অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এনসিইআরটির ফরম্যাট অনুযায়ী এখনকার লেখাগুলো সবটাই কিন্তু এখন লেফট অ্যালাইনমেন্টে হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, সবটাই বাদিক দিয়ে লিখতে হবে, বাদিক সাবজেক্ট সবটাই বাদিক দিয়ে হবে। সেই যে স্টাইল ফরম্যাটটা তোমাদের জন্য রেখে দিয়েছি। প্রথমে আমরা কি করব, সেন্ডার্স অ্যাড্রেস লিখবো, সেন্ডার্স অ্যাড্রেস বাদিক দিয়ে সেন্ডার্স অ্যাড্রেস লিখবো। তারপরে ঠিক তার পরের লাইনে ডেট দেবো, একটু ফাঁক দিয়ে ডেট লিখবো। আচ্ছা, তারপরে আমরা লিখবো রিসিভার্স অ্যাড্রেস, যাকে তুমি পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা এখানে লিখবো, সবটাই বাদিক দিয়ে লিখছি, দেখতে পাচ্ছ। তারপরে আমরা লিখবো সাবজেক্ট, ঠিক আছে, কোনো আন্ডারলাইন করবো না, জাস্ট এরকম ভাবে লিখে দেবো। তারপরে আমরা লিখবো স্যার দিয়ে শুরু করবো। এবার হচ্ছে আমরা আই উড লাইক টু ইউজ ইউর দ্য কালামস অফ ইউর এস্টিম ডেলি, এরকম কিছু আমরা লিখবো। এবার দেখো আমাদের কাছে কতগুলো ওয়ার্ড লিখতে হবে, 150। তাহলে 150-র মধ্যে আমরা মনে রাখবো যে লেটার রাইটিং এর ক্ষেত্রে কি লিখবো, 3টে ভাগে ভাগ করবো, ভালো করে বুঝবো। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো, তারপরে হচ্ছে বডি, তারপরে হচ্ছে কি কনক্লুশন। কি স্যার এটা? ইন্ট্রোডাকশন হচ্ছে কি প্রবলেম ইন ব্রিফ, তুমি প্রবলেমটাকে
ব্রিফ তুমি এখানে জানাও কি সমস্যাটা হয়েছে। এখানে কি প্রবলেম অ্যানালিসিস, এখানে তুমি ভালো করে ওটাকে অ্যানালিসিস করো। লাস্টে হচ্ছে সলিউশন, লাস্টে তুমি প্রবলেমের সলিউশন দাও, দ্যাট ইজ ওয়ে ফরওয়ার্ড। মনে রাখবে এখন যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামিনের প্রিপারেশন করছি, তাই জন্য আমাদের কাছে এই লাস্টের দুটো পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ বডি পার্ট এবং কনক্লুশন। কারণ ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট অর এনি আদার গভর্নমেন্ট এমপ্লয়ি, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, ইউ হ্যাভ টু, ধরো যদি তুমি বিং আ সিভিল সার্ভেন্ট, ইউ হ্যাভ টু কি বলবো, ইউ হ্যাভ টু you have to utilize the scheme, government scheme, you have to implement the scheme, government scheme। ঠিক আছে, এরকম কিছু করছো, তাহলে তোমাকে কি করতে হবে, তখন তোমাকে কি করতে হবে, বডি এবং কনক্লুশনের উপর জোর দিতে হবে। এবার যদি আমরা 150 ওয়ার্ডসটাকে ভেঙে নিই, তাহলে মোটামুটি ভাবে আমরা প্রবলেম অ্যানালিসিস যেটা লিখবো, এটা মোটামুটি আমরা 50, মানে এটা যদি আমরা 50 ওয়ার্ড, অ্যাটলিস্ট 50 থেকে এটা তোমাকে 60 ওয়ার্ড লিখবে এখানটাতে, 60। এখানে আমরা লিখবো ধরো 50, অ্যাটলিস্ট 50, এখানে 50 ওয়ার্ড, এখানে 60 ওয়ার্ড, তাহলে হয়ে গেল 110, পড়ে থাকবে 40টা ওয়ার্ড, যেটা আমরা লিখবো প্রথমটাতে। এখানে কিন্তু ভালো করে বুঝবে, এখানে কিন্তু সেই স্কুলের পরীক্ষার মতো নেই যে এখানটায় যত বেশি লিখবো তত নম্বর আসবে, একদম না, যত তুমি কম লিখতে পারবে এই ফার্স্ট, কারণ তোমার কাছে ওয়ার্ড লিমিট করা আছে, তোমার কাছে 150 ওয়ার্ডে লিখতে হবে, তোমার কাছে ইন্ট্রোটা বেশি ইম্পর্টেন্ট নয়, তোমার বডি এবং কনক্লুশন এটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তুমি কিভাবে সলিউশন দিচ্ছ, তুমি সিভিল সার্ভেন্ট হিসেবে কিভাবে সলিউশনটা দিচ্ছ, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি প্রবলেমটাকে কিভাবে অ্যানালিসিস করছো, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট। সুতরাং এই দুটো পার্টে তোমাকে জোর দিতে হবে লেখার ক্ষেত্রে। এই পার্টটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট তুমি প্রবলেমটাকে জানাও কি হচ্ছে। এই যে জানাচ্ছি, মাই গ্রেভ কনসার্ন অ্যাবাউট এই যে পেস্টারিং ইস্যু অফ টুডে, দ্য প্লেগ অফ প্লাস্টিক, জাস্ট এইটুকুকে উল্লেখ করে দাও, প্রবলেম ইন ব্রিফ, মানে তুমি প্রবলেমটাকে জানাও। এবার তুমি অ্যানালিসিস করো ভালো করে, এই পার্টটাতে এসে ভালো করে অ্যানালিসিস করো যে প্লাস্টিকের সমস্যাটা কি। এইবার তুমি লাস্টে গিয়ে কনক্লুশনে আসো যে প্লাস্টিকের এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবে, মানে ওয়ে ফরওয়ার্ড কিংবা সলিউশন, এইটাকে তুমি ফোকাস করো, ওয়ে ফরওয়ার্ড। ঠিক আছে, কিভাবে আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারবো, কি কি সলিউশন নিতে পারবো সেগুলো, পাবলিক অ্যাওয়ারনেস আনতে হবে, তারপরে প্লাস্টিক মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, রিগোরাস কোনো পানিশমেন্ট নিয়ে আসতে হবে যাতে প্লাস্টিক গুলোকে এরকম ভাবে না করা হয়। এই জায়গাটা তুমি এখানটায় লিখবে লাস্টের প্যারাগ্রাফ। লাস্টে তুমি কি করবে, এবার তুমি শেষ করবে এখানে উইথ রিগার্ডস তুমি লিখে দাও, থ্যাঙ্কিং ইউ লিখবে না, উইথ রিগার্ডস লিখে দাও, দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দাও, তারপরে তুমি ইয়ার্স ফেইথফুলি লিখে দাও, তারপরে একটা কমা দাও, দিয়ে নিজের নাম লেখো। দেখো ইয়ার্স ফেইথফুলি যে স্টাইলটা লিখেছি এটা হচ্ছে আমাদের ইউকে স্টাইল, যেটা আমরা ফলো করবো। আর ফেইথফুলি ইয়ার্সটা কি, এটা আমাদের আমেরিকান স্টাইল, সুতরাং আমরা ইউকে স্টাইলটাকেই ফলো করবো, ইয়ার্স ফেইথফুল দিয়ে শেষ করে দাও। এই হচ্ছে তোমার টোটাল লেটারের ফরম্যাট হবে, অফিসিয়াল লেটার। ঠিক আছে, এবার আমরা চলে আসি যে এসে রাইটিং এর ক্ষেত্রে ব্যাপারটা আমরা কি করবো। ঠিক আছে, এসে রাইটিংটা আমরা কিভাবে সাজাবো সেই জিনিসটা একটু দেখে নেবো। দেখো, এসে রাইটিংটা হচ্ছে একই রকম ভাবে খুবই ইম্পর্টেন্ট টপিক। এসে রাইটিং এর তিনটে, আমরা যদি এসে রাইটিংটাকে দেখি, যে কোনো কিছু আমাদের যদি লিখতে হয় তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা আমরা আরো ক্লাসে ভালো করে শিখবো। দেখো, থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশন। ঠিক আছে, এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা তিনটে জায়গা ভাগ করব, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, একটা কনক্লুশন। এবার আমাদের যে ইন্ট্রোডাকশন পার্টটা হবে, তোমাদের যখন এটা এসে রাইটিং দেওয়া হবে, সবাই কি করে, প্রথমেই তোমরা লিখতে শুরু করো। আমরা প্রথমে লিখবো না, আমরা প্রথম আমাদের কাজ হবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা। মাইন্ড ম্যাপ, ঠিক আছে, হোয়াট ইজ মাইন্ড ম্যাপ? ধরো আমাদের ওয়াটার প্রবলেম আছে, ওয়াটার
স্কারসিটি রয়েছে। এই সমস্যার থেকে আমরা কি কি করতে পারবো তার একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দেবো, ঠিক আছে? 3, 4 এরকম ভাবে কিছু আমরা আগে লিখে নেব, এরকম একটা মাইন্ড ম্যাপ স্পাইরাল ওয়েভ বা কিছু বা স্পাইডার ওয়েভ তৈরি করে নেব, যে আমরা কি কি লিখতে পারবো, ওয়াটার স্কারসিটি মানে নিয়ে কি কি লিখতে পারবো। ঠিক আছে, ওয়াটার স্কারসিটি কোথায় কোথায়, মানে প্রথমে তুমি একটা ডেটা পুট করলে, তুমি যে ডেটাটা পড়েছো সেই ডেটা পুট করো, কত পার্সেন্ট মানুষ হচ্ছে ওয়াটার স্কারসিটিতে ভুগছে। আচ্ছা, কোন কোন স্টেট গুলো এফেক্টেড হচ্ছে, কোন কোন স্টেট এফেক্টেড হচ্ছে, বিশেষ করে কোন ধরনের মানুষরা এটা সাফারার হচ্ছে, সেটা তুমি এখানে লিখে নাও। এরকম ভাবে তুমি পয়েন্ট গুলোকে সাজিয়ে নাও, এখানটা এরকম একটা স্পাইডার ওয়েভ তৈরি করো, দ্যাট ইজ কল্ড মাইন্ড ম্যাপ। মানে প্রথম কাজ হবে, যখনই আমাদের একটা এরকম কোনো এসে টপিক দেবে, তখন আমরা প্রথম কাজ করব স্পাইডার ওয়েভ বানানো। ঠিক আছে, যে কোনো কিছু, যে কোনো টপিক যেটা দেবে সেই টপিকে একটা স্পাইডার ওয়েভ বানিয়ে নেবে। ঠিক আছে, করে নিলে, করে নিয়ে তুমি পয়েন্ট আউট করে নিলে এগুলোকে আলাদা আলাদা করে, এরকম পয়েন্ট আউট করে দিলে এরকম এরকম ভাবে আমাদের পয়েন্ট করে দিতে হবে। এবার আমরা কি করব দেখো, এবার তুমি যখন লিখবে, এবার তুমি যখন লিখতে শুরু করবে না, তোমার সামনে যখন এই স্পাইডার ওয়েভটা রয়েছে, তোমার কিন্তু ইনফরমেশন গুলো আর ভুল হবে না। এটা তুমি 1 নম্বর ভেবেছো, এটা তুমি 2 নম্বরে ভেবেছো, এটা তুমি 3 নম্বরে ভেবেছো, এটা তুমি 4 নম্বর ভেবেছো, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকম ভাবে তুমি ভেবেছো। তাহলে কি হবে বলো তো, এই যে পরপর সুন্দর করে তোমার ভাবনাগুলো পরপর তুমি লিখতে পারবে। না হলে কি হবে, হঠাৎ করে লিখতে লিখতে তুমি ভুলে যাবে যে এই বাবা এটা আমি এই ডেটাটা তো দেওয়া হয়নি। মানে এরকম হয়ে যাবে যে তোমার নাম, আমার নাম ধরো XYZ, এবার আমি বাবার নাম না দিয়ে তুমি তখন বলবে মাই স্কুল, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ, এটা বলবে। মানে তুমি আগে তো তুমি তোমার নিজের পরিচয় দেবে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তুমি কোথায় বাস করো, তারপরে তো তুমি বলবে যে আমি এরকম স্কুলে পড়ি বা কিছু। তুমি তাও মানে 1 নম্বরের পরে 4 নম্বর সেন্টেন্স তুমি দিয়ে দেবে, তখন বলবে যা বাবা মাঝখানে তো স্যার 2 আর 3 নম্বরটা ভুলে গেছিলাম। তখন তুমি কি করবে, ওই লেখার মাঝখানে একটা এরকম 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 দেবে। এতে কিন্তু কোনোদিনও ভালো রাইটিং হবে না। তাই জন্য তোমার প্রথম কাজ কি, প্রাথমিক কাজ হচ্ছে, তুমি যখন তোমার প্রশ্নটা তুমি পাচ্ছ, তখন তুমি প্রথমে একটু সময় নেবে, দরকার হয় তুমি 5 মিনিট থেকে 10 মিনিট সময় নাও, কি করবে, এই মাইন্ড ম্যাপটাকে তৈরি করে দেওয়ার, মাইন্ড ম্যাপ, একটা স্পাইডার ওয়েভ দিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করে নাও। এবার দেখবে তুমি অন্যদের থেকে সবার থেকে এগিয়ে থাকবে। তাহলে প্রথম কাজ হবে মাইন্ড ম্যাপ তৈরি করা, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে আমার থিম। এবার আস্তে আস্তে আমরা যাই। দেখো 75 ওয়ার্ডস হচ্ছে প্ল্যান, 75 ওয়ার্ডস হচ্ছে অর্গানাইজ, আর 15 ওয়ার্ডস হচ্ছে রাইট। এরকম ভাবে মোটামুটি আমরা সাজিয়েছি। এবার হচ্ছে কি দেখো, টপিক। টপিক হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমার থিম। থিম যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে থিম, এটা দ্য বেস লাইন অফ থট, আমি কি চিন্তা করছি, এটা আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আসছে। দেখো হোয়াট ইজ দ্য বেস লাইন অফ থট, তাহলে বেস লাইন অফ থট। ঠিক আছে, ধরো আমি যদি একটা টপিক বলি, এটা WBCS এসেছিল 2021-20 সালে কি 21 সালে এসেছিল। ঠিক আছে, দি ইউজ অফ এনিমালস ইন সাইন্টিফিক রিসার্চ, যে আমরা যে আজকে সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে যে অ্যানিমালস ব্যবহার করছি এটা কতটা ঠিকঠাক, এটা নিয়ে এসেছিল। তাহলে আমি যদি এই টপিকটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো এই টপিকটা থিম কি, থিম হচ্ছে আমাদের দ্য সাইন্টিফিক রিসার্চ। এটা আমার থিম, মেন থিম। ঠিক আছে, এবার সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে আমার বলা হয়েছে এটা আমার মেন থিম হচ্ছে সাইন্টিফিক রিসার্চ, তাহলে দ্য ইউজ অফ রিসার্চ এটা। এবার ইনস্ট্রাকশন কি কি বলা হচ্ছে, ইনস্ট্রাকশনে আমার বলছে যে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এটা বলছে। এবার তোমার দেখো এবার হচ্ছে কি, তাহলে থিমটা আমি চুজ করে ফেললাম। ইনস্ট্রাকশন কি বলছে, যে এটা নিয়ে তুমি কি করবে, একটা ডিসকাস করো। মানে ইনস্ট্রাকশন এইগুলো, যে তুমি এটাকে ডিসকাস করবে নাকি অ্যানালাইজ করবে নাকি ডিবেট করবে নাকি অ্যাম্পলিফাই করবে, এই চারটে হচ্ছে তোমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। রেস্ট্রিকশন কি, রেস্ট্রিকশন হচ্ছে কোর এরিয়া অফ থট। রেস্ট্রিকশন এখানে কি বলেছে, তোমাকে শুধুমাত্র সাইন্টিফিক রিসার্চ নিয়ে বর্ণনা করতে হবে, তোমাকে রিসার্চের ব্যাপারে বলতে বলেনি যে তুমি ইউজ অফ এনিমালসটাকে বলছো। এই যে কোর এরিয়া অফ থট হচ্ছে ইউজ অফ এনিমালস, ইউজ অফ এনিমালস ইন সাইন্টিফিক রিসার্চ। তোমাকে শুধু বলেছে কি সাইন্টিফিক রিসার্চে এনিম্যাল নিয়ে বলতে, তোমাকে রিসার্চ সম্বন্ধে বলতে বলে, দ্যাট ইজ আওয়ার রেস্ট্রিকশন। তাহলে আমার থিমটা কি আছে, দ্য রিসার্চ, এটা হচ্ছে আমার রিসার্চের কথাটা হচ্ছে আমাদের থিম। আর এনিম্যালদের নিয়ে বলতে হবে, সেটা আমাদের রেস্ট্রিকশন। বোঝা গেল? তাহলে এটা দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন তৈরি করব। আচ্ছা, এবার তোমাদের দেখো এখানটাতে আমি বলেছি
যে এই যে, প্রথমে হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে। ইন্ট্রোডাকশন কি লিখবো আমরা, হুক স্টেটমেন্ট লিখবো। মানে কি হুক স্টেটমেন্ট মানে হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, দ্য ইউজ অফ এনিমালস। আমরা ইউজ অফ এনিমালস বা এনিমালস এর ব্যবহার করব, এটা আমাদের থিম। এবার কি ব্রিজ কোনগুলো, আমরা এনিমালস দেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ ব্রিজ। মানে কি ফুড প্রোডাক্টস তৈরি করতে ব্যবহার করি। আচ্ছা, ইউটিলিটি আমাদের প্রয়োজনে ব্যবহার করি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করি, অ্যামিউজমেন্টের জন্য ব্যবহার করি। কিন্তু না, রেস্ট্রিকশন কি বলেছে, না শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে। তার মানে থিমটা হচ্ছে আমাদের ইউজ অফ এনিমালস, রেস্ট্রিকশনটা কি হলো সায়েন্টিফিক রিসার্চ, এইটুকু। তাহলে আমরা কি করব, ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে বলবো দ্য ইউজ অফ এনিমালস, তার মানে বলবো যে এনিমালস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। উই ক্যান ইউজ ইট ইন ফুড প্রোডাক্টস, উই ক্যান ইউজ ইট অ্যাজ মানে অ্যাজ আ ইউটিলিটি অফ আওয়ার নেসেসিটি, এটা বলতে পারি। উই ক্যান ইউজ ইট ফর আওয়ার অ্যামিউজমেন্ট, we can use it for the purpose of transportation, but in this essay we will discuss the use of animals in scientific research. এইভাবে তোমাকে রেস্ট্রিকশনে নিয়ে আসতে হবে, এইভাবে তোমাকে ইন্ট্রোডাকশনটা তৈরি করে ফেলতে হবে, বোঝা গেল। তাহলে হুক স্টেটমেন্ট থেকে কিভাবে আমি একটা রেস্ট্রিকশনে চলে আসছি, এই জায়গাটাই আমাদের মেইন জায়গা। অর্থাৎ আমাদের জার্নিটা হবে যে বেস লাইন অফ থট থেকে কোর লাইন অফ থট, ঠিক আছে। এই যে বেস লাইন অফ থট থেকে আমরা কিভাবে কোর লাইন অফ থটে চলে আসবো বা কোর লাইন অফ ডিসকাশনে আসবো, এটাই হবে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, বোঝা গেছে। এবার আমরা চলে আসি বডি পার্ট, ঠিক আছে। তাহলে বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি, এটা তোমাদেরকে আরো বোঝার জন্য দিয়েছি, আর কিছুই না, যে আমাদের এডুকেশন, প্রথমে এডুকেশন, পোস্ট গ্রাজুয়েশন, প্রফেশনাল, এগুলো যে তোমার কি এই যে এই সবগুলো কি কি আমাদের আছে, এগুলো সব হচ্ছে আমাদের ব্রিজ। তোমাকে বলেছে ইংলিশ নিয়ে ডিসকাস করতে, এটা তোমার হচ্ছে মেন এরিয়া অফ মানে কোর এরিয়া অফ ডিসকাশন, তার মানে এটা তোমার রেস্ট্রিকশন, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার আর থিম কি ছিল, এডুকেশন, এটা থিম ছিল। তাহলে থিম থেকে কি হবে, আমরা রেস্ট্রিকশনে আসলাম, এটাই আমাদের বিষয়, এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের বিষয়বস্তু, ঠিক আছে। তাহলে এই যে লিখে দিয়েছি দেখো, থিম, এডুকেশন, পোস্ট গ্রাজুয়েশন। ব্রিজ কি কি, পিএস, সিএস, ডব্লিউবিসিএস, মেন্স। রেস্ট্রিকশন কি, ইংলিশ। আশা করি তোমাদের ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো, এই জায়গাটা আমি লিখে দিয়েছি এবার, ঠিক আছে। এবার হচ্ছে বডিতে চলে আসে। বডিতে হচ্ছে কি, বডির ক্ষেত্রে আমরা একটু ভালো করে কি করব, এটাকে ডিটেল অ্যানালিসিস করব। তাহলে বডির ক্ষেত্রে আমরা ডিটেলড অ্যানালিসিসে যাব, ঠিক আছে। দেখো কি কি আছে বডির ক্ষেত্রে, হচ্ছে প্রথম আমি লিখবো যে আমার স্ট্যান্ড, আমার পয়েন্ট অফ ভিউ কি, যে তোমার স্ট্যান্ড কি আছে, যে তুমি কি বলছো যে এনিম্যালদেরকে সায়েন্টিফিক রিসার্চে কি ব্যবহার করা যাবে, হ্যাঁ, এনিমালস ক্যান বি ইউজড ইন সায়েন্টিফিক রিসার্চ, তুমি বললে। তার মানে তুমি কি বলছো, হ্যাঁ। তাহলে তুমি দুটো এই বায়াস, দুটো ইওর স্ট্যান্ড কি হতে পারে, ইওর স্ট্যান্ড ক্যান বি বায়াস, অথবা তোমার স্ট্যান্ড কি হতে পারে, বায়াসের সাথে সাথে তোমার ফ্যাক্ট হতে পারে। তুমি বললে যে না, আমি বায়াস হব না, আমি ফ্যাক্টের উপর ভিত্তি করে বলবো, তুমি তখন বললে যে হ্যাঁ, আমি মনে করি যে অ্যানিমালদেরকে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কেন, এবার তুমি ফ্যাক্ট বললে, বোঝা গেল। এবার কি, এবার তুমি আস্তে আস্তে পরের দিকে এগোচ্ছ, ঠিক আছে। তাহলে তুমি বডিটাকে ভালো করে দেখবে, মানে বডিটা ভালোভাবে অ্যানালিসিস করবে, ঠিক আছে। তুমি বলে দিলে, এবার তুমি কি করবে, বডিটাকে খুব ভালো করে অ্যানালিসিস করো, তুমি বলো যে কেন এগুলোকে করা যাবে কি করা যাবে না, সেই জায়গাটাকে বলো, ঠিক আছে। সব জায়গাটা ডিসকাস করো। তাহলে বডি পার্টটা হচ্ছে তুমি কি বলছো, সবগুলোকে ভালো করে মানে অ্যানালিসিস করছো। আর লাস্টে হচ্ছে তুমি কনক্লুশনে আসছো, কি কনক্লুশন মানে তুমি সলিউশন দিচ্ছ, মানে কি এই যে কনক্লুশন মানে শুরু হচ্ছে এখান থেকে 2 নম্বর জায়গা থেকে, অ্যাভেলেবেল সলিউশন। তুমি বলছো কি বলছো, যে তুমি বলছো যে আমরা অ্যানিমালদেরকে এরকম ব্যবহার করতে পারি না, কেন, আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে, যেখানে আমরা দেখেছি যে অ্যানিমালদেরকে ব্যবহার করা যায় না, তাদেরকে আমরা এরকম ভাবে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না বা কিছু, এটা তোমার পয়েন্ট অফ ভিউ হতে পারে। আচ্ছা, তুমি বিভিন্ন এনজিও আছে যারা এনজিও থেকে কাজ করে, সেই এনজিও গুলো অনেকে যারা এনিমালদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, তাদেরকে তুমি বলতে পারো, বা বিভিন্ন পলিসি গুলো রয়েছে সেগুলো তুমি বলতে পারো যে এই সমস্ত পলিসি গুলো ব্যবহার করলে আমরা এনিমালদেরকে এই ধরনের কাজকর্ম থেকে রেহাই দিতে পারি। তাহলে তোমার অ্যাভেলেবেল সলিউশন কি কি রয়েছে। নাম্বার 3 হচ্ছে সাজেস্টেড রিফর্ম। তুমি বললে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কথা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এর মধ্যে যে প্রভিশন গুলো রয়েছে সেগুলোকে আরো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন রয়েছে, এবং নতুন নতুন আরো কিছু অ্যাক্ট অ্যাড করতে হবে, যাতে আমরা এগুলো
এগুলো থেকে আর কি তাদেরকে রক্ষা করতে পারি। হলো? আচ্ছা, হোয়াট নেক্সট, এই যে ওয়ে ফরওয়ার্ড, হোয়াট নেক্সট তুমি আরো কি বলতে পারো? তুমি বলতে পারো যে না, তাহলে আমরা উভয় দিক দিয়ে বিচার করে দেখলাম যে আমরা অ্যানিমালদেরকে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করছি, কেন আমাদের সায়েন্স মানে আমাদের বিজ্ঞানের অগ্রগতির জন্য ব্যবহার করতে পারি, কিন্তু ইফ উই থিঙ্ক লজিক্যালি বা রেশনালি আমরা দেখব যে তাদেরকে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কারণ আমরা যাদেরকে ইউজ করছি, আমরা যখন তাদেরকে এরকম ভাবে ইউজ করব, আমরা কিন্তু আমাদের ইকোলজি বা বাস্তুতন্ত্রের উপরেও কিন্তু একটা প্রভাব বিস্তার করছি। সুতরাং সব দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে আমরা এরকম এনিমালদেরকে আমরা ইউজ করতে পারি না, বা এরকম কিছু একটা কনক্লুশনে তুমি আসলে। মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা আসলাম? প্রথমে আমরা হুক স্টেটমেন্টে ছিলাম, হুক স্টেটমেন্ট থেকে আমরা মানে তিনটে জিনিসকে দেখলাম। একটা হচ্ছে থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশনে আসলাম। আমরা কিভাবে হচ্ছে বেস লাইন থেকে কোর লাইন অফ থট অফ ডিসকাশনে আসলাম। তারপরে আমরা বডি পার্টটাকে অ্যানালিসিস করলাম খুব ভালো করে। তারপরে আমরা কনক্লুশনে আসলাম যে এখান থেকে আমরা কি কি ওয়ে ফরওয়ার্ড নিতে পারি, কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। ক্লিয়ার? এরকম ভাবে আমরা একটা এসে রাইটিং শিখতে পারি। ঠিক আছে, দেখো স্বল্প পরিসরে যেটুকু ডিসকাস করা যায় তোমাদেরকে আমি বললাম, এছাড়া আমরা যখন ক্লাস করবো তখন আরো এগুলোকে আরো এলাবোরেটলি শিখবো। এবার তোমাদের জন্য একটা আমি এসে রাইটিং এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো যে কিভাবে আমরা একটা এসে রাইটিং লিখতে পারবো। হ্যান্ড দ্যাট রক দ্য ক্যাটল রুলস দ্য ওয়ার্ল্ড, এরকম একটা রয়েছে। সেটা দিয়ে কিভাবে লিখবো, আমি দেখো এখানে একটা মহাত্মা গান্ধীর কোট দিয়েছি, দিয়ে আমরা শুরু করেছি এরকম ভাবে। তোমরা এটা পড়লে একটা আইডিয়া তোমরা পাবে। ঠিক আছে, মানে যে হাত, মানে এটা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে। ঠিক আছে, বলছে দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্যাটল, মানে যে হাত দোলনায় দোল খাওয়ায় সেই সেই আবার কি করছে, রুল করছে সারা বিশ্বকে। তার মানে মেয়েদের কথা বলা হচ্ছে। মায়েরা কি করছে, ঠিক আছে, তারা সে কি মায়েরা একদিকে বাড়ি সামলাচ্ছে, আবার সবদিকে কাজের ক্ষেত্রেও সামলাচ্ছে। এই ব্যাপারটাই আর কি বলা হয়েছে এটা দিয়ে। তো এটা একটা এসে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা দেখে পড়ে নিও। আচ্ছা, এবার আরো কিছু তোমাদের ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের টপিক গুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে কি ধরনের প্রশ্নপত্র আসে, তোমরা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, এই লাস্ট ইয়ার 2020 যে পরীক্ষাটা হয়েছিল মেন্স, সেখান থেকেই কোশ্চেন আসে। আর এখানে আরো কিছু তোমাদের রিপোর্ট রাইটিং বা কিছু লেখা রয়েছে, এগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্টের জায়গাটা, সেটা হচ্ছে মিসলেনিয়াসের যে গ্রামার পার্ট যেটা তোমাদেরকে বলছিলাম, সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে দেখো যে কিছুই না, আমরা অলরেডি কিন্তু এগুলো বিসিএস এর বা ক্লার্কশিপ বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এ করে এসেছি। দেখতে পাচ্ছ, দেখো এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটা অলরেডি আমরা করে এসেছি। এটা টেন্স, এই যে টেন্সের যে ফর্ম গুলো আছে সেগুলো দিয়ে বা ইয়ে করতে হবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে, আর কিছু না। এরপরে দেখো বলেছে কি এরার কারেকশন। এরার কারেকশন অলরেডি আমরা কিন্তু ওই দুটোতে করে এসেছি, এরার কারেকশন বলো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, এই জায়গাটা এখানে দিয়েছে, আর কিছুই না, নতুনত্ব কিছু নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে মেক সেন্টেন্স, অর্থাৎ তোমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এই ইডিয়ামস বা ফ্রেজেস গুলো দিয়ে। ঠিক আছে, এটা অলরেডি এটাও আমরা পড়েছি প্রিলিমস এর জন্য। শুধু এখানে তোমাদের কি করতে হবে, এগুলোকে ডেসক্রিপটিভ লিখতে হবে, মানে এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে, বাংলা কথা হচ্ছে মেক সেন্টেন্স। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, যখন তোমরা ইডিয়ামটা পড়বে এর মানেগুলোকে ভালো করে পড়ে রাখতে হবে। যেমন ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে অকেশনালি, মানে দেখা, মানে সেই ডুমুরের ফুল হয়ে যাওয়া ব্যাপারটা, এই ব্যাপারগুলো। তাহলে এইগুলো একটু তোমাদেরকে বাংলাটা বা ইংরাজিতে পড়ে রাখতে হবে, যখন তোমাদেরকে এটা দেবে তখন তোমাদেরকে সেন্টেন্সে সেভাবে লিখতে হবে। এই হচ্ছে আমাদের মেন জায়গা। আমি তোমাদের জন্য এই 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 যে পেপারে এই জায়গাটা সলভ করে দিয়েছি, এই তার আনসার এখানে রয়েছে, কিভাবে আমরা লিখতে পারি সেগুলো দেখো আমি লিখে দিচ্ছি। যেমন ধরো ওয়ান্স ইন আ ব্লু মুন, দেয়ার আর মেনি স্টুডেন্টস হু অ্যাটেন্ড দ্য স্কুল ওয়ান্স ইন আ ব্লু মুন, এরকম ভাবে লিখতে হবে। আচ্ছা, স্যাট অন দ্য ফেন্স নট টু মেক আ ক্লিয়ার চয়েস, তুমি বেড়ার ওপর বসে আছো, তাহলে বেড়ার ওপর বসে থাকলে কি হবে, তুমি একদিকে পড়ে যাবে না, তার মানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো না। সি স্যাট অন দ্য ফেন্স ওয়েন দেয়ার ইজ এনি ডিসপুট অ্যারাইজেন। ঠিক আছে, মানে যখন একটা কোনো সমস্যা হয় তখন সে সিদ্ধান্ত নিতে পারে না যে কি করা উচিত বা কি করা উচিত নয়, এরকম আর কি মানে। তাহলে এইগুলোকে আমরা একটু পড়ে ফেলতে হবে, সেরকম ভাবে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসকাশন। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি এরপরও তোমাদের কোনো কিছু নিয়ে সমস্যা থাকে বা ডাউট থাকে এবার বলতে পারো। আশা করি তোমাদের সমস্ত কিছু আমি সলভ করে দিয়েছি। ওকে, যদি তোমাদের কোনো ডাউট থাকে প্রশ্ন করতে পারো। বলো, প্রশ্ন করো, টেক্সট করো, আমি তাহলে বলে দেবো।
যদি কোনো প্রশ্ন থাকে ইংরেজি নিয়ে তাহলে আমি বলবো। ঠিক আছে, তাহলে কারোর প্রশ্ন নেই, আসা আমার অনেকটা ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আরো আরো ভালো করে করতে পারবে। দেখো এত বড় একটা জায়গা, ঠিক আছে। আজকে ধরো এই 1.5 ঘন্টার মধ্যে হয়তো সবকিছু হয়তো ডিসকাস করা যায় না, তবু আমার দিক দিয়ে চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে আবার কোডের কথা, মানবি আমি বারবার এই বলছি যে তোমরা তো বড় হয়েছো, ঠিক আছে, বড় হয়েছো। কোডটা তো তোমাকে স্যার দেবে, আমি কি কোড দেবো? স্যার তো কোড দেবে। তাহলে এত তাড়াহুড়ো কিসের? এইটুকু পেশেন্স রাখতে পারছো না, তাহলে ডাব্লিউবিসি প্রিপারেশন কিভাবে করবে? সবটা পাবে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস ফর বিং কানেক্টেড, এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার ডাব্লিউবিসিএসসি কি, হ্যাঁ 4টে গ্রুপে 4টে পেপারে এক্সাম হয় না, ওই কম্পালসারি পেপার গুলো একই দিনে হয়, মানে এক 3 দিনে হয়, 3 দিনে। কম্পালসারি পেপার গুলো 3 দিনে হয়, ঠিক আছে। 2টো শিফট করে পরীক্ষা হয়, ঠিক আছে। 2টো শিফটে পরীক্ষা হয়, 3 দিনে 2টো করে পেপার হয়, 3 দিনে 2টো করে পেপার। টোটাল 6টা পেপার তো, 3 দিনে 2টো করে পেপার হয়। মানে ফার্স্টের দিনে হচ্ছে বাংলা ইংরেজি হয়ে যাবে 9টা থেকে 12টা, আবার 2টো থেকে 5টা, ঠিক আছে। সেকেন্ড দিনে হয়ে যাবে হচ্ছে থার্ড পেপার প্লাস ফোর্থ পেপার, আর তৃতীয় দিনে হয়ে যাবে ফিফথ পেপার প্লাস সিক্স পেপার, এটাই। আর একদিন অপশনাল হবে আর একটা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট সবাইকে। ঠিক আছে স্যার, আমি তাহলে স্যারকে ক্লাসটা ট্রান্সফার করছি। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ ধৈর্য রাখো। মানে যাদের মনে হচ্ছে না যে এই লোকগুলো এই মানুষগুলো মিথ্যা কথা বলছে, ধৈর্যটা এতটা দরকার নেই। অ্যাকচুয়ালি যেরকম ভাবে আমি চলছি সেরকমটা, কিন্তু এটা বুঝতে যেন খুব সময় না নিয়ে নাও। যে যখন তুমি বুঝতে পারলে তখন দেখলে প্রায় সূর্য অস্ত গেছে, এটা যেন না হয় প্লিজ। মানে শুধুমাত্র ডব্লিউবিসি এর কথা বলছি না, স্যার এই কথাগুলো বারবার বলছেন, তারপরেও আমিও তো বললাম। এমন কোনোদিন হয়েছে যে বা এরকম কোনো কিছু যে আমি আসার পর আগে গল্প করে নিয়েছি তারপরে কোড শেয়ার করেছি? আমি যদি গল্প করে থাকি, কোড শেয়ার করার পর আমি গল্প করেছি। আমি জানি তোমার সময়ের দাম আছে। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তার আগে তোমার এটা ওপেন করে দিচ্ছি। দেখো 1.5 ঘন্টা ক্লাসে স্যার কি করবে? যদি গ্রামার প্লাস ডেসক্রিপটিভ এই জায়গাগুলো শেয়ার করতে হয়, মানে সবকিছু যদি বোঝাতে হয় 1.5 ঘন্টা ক্লাসে, আর কিভাবে সম্ভব? আমি তো পুরো টাইমটা ছিলাম, তো স্যার তো পুরো টাইমটাতে যতক্ষণ যা পারলেন সবটা, যতটা যেভাবে কভার করা সম্ভব, মানে যতটা সহজ ভাষায়, এবং যে কথাগুলো স্যার বারবার বলেন, মানে এই এই সেন্টেন্স গুলো বারবার উচ্চারণ করেছেন, হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি। বোঝার চেষ্টা করো ভাই এগুলো, কারণ মানে আবারও বলছি, বুঝতে জন্য খুব বেশি সময় না নিয়ে ফেলো। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তার আগে এই জায়গাটা ওপেন করে দিই, যেটা আমি রেগুলার করে দিয়ে থাকি তোমাদেরকে। দেন আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আমি বলবো যে দেখো, দুজন লেখো মাত্র, কিন্তু ওই ভালো হয়েছে, খুব ভালো, দারুণ, এটা লিখো না। আমি বলবো 2 মিনিট ওয়েট করে যান। আমি তো এমন না যে 10টা পর্যন্ত এখন বসে থাকবো, একদমই না, 2 মিনিট সময় নেবো। আমি বলবো দুজন লেখো, তিনজনও লিখো না, দুজন লেখো, কিন্তু একটু ডিটেলসে লেখো, মানে যাতে করে বোঝা যায় যে আমি তো ইংলিশ জানি না, তো আমি তোমার ফিডব্যাকটা পড়ে আমি কি কি বুঝতে পারলাম। তুমি এটাও লেখো যে না স্যার আমার 1.5 ঘন্টা সময় নষ্ট করিয়েছেন, অ্যাকচুয়ালি স্যার যা ইংলিশ জানেন আমি তার থেকে অনেক ভালো জানি। আমি ইংলিশের এমন এমন মন্ত্র জানি, আপনার কানের গোড়ায় দিয়ে দিলে পুরো মানে সিনোনিম অ্যান্টোনিম আমার মুখস্থ হয়ে যাবে, আপনার পড়া লাগবে না। তুমি সেটাই লেখো। স্যারের থেকে আমার কাছে অনেক ভালো ভালো প্ল্যানিং আইডিয়া অনেক কিছু রয়েছে, তুমি সেটা লিখে দাও। কিন্তু লেখো অ্যাটলিস্ট, এই ভালো, খুব ভালো, দারুণ এটা লিখো না, একটু লেখো প্লিজ। ডব্লিউবিসিএস কে সোজা মনে করো না। আমি প্রথম দিন যেটা বলছিলাম যে 1000-এর যে গল্পটা,
এটা বেমালুম ভুলে গেছো। তুমি প্রথম দিনে কেন যে ক্লাস করলাম কে জানে, শুধু সময় নষ্ট করো, তার মানে তুমিও সময় নষ্ট করেছো। তারপরে স্যার কোড, স্যার পিডিএফ, আবার কোড শেয়ার করার পরে একই কথা। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, আমাদের ডব্লিউবিসিএস এর যে ব্যাচ রয়েছে বা যারা পড়াবেন, আমি তোমাদেরকে একদম ওপেন ক্লিয়ার করে দিই যে তাদের কেউ ডব্লিউবিসিএস অফিসার না, মানে আমাদের এখানে যারা পড়ায় তাদের কেউ ডব্লিউবিসিএস অফিসার না। তুমি এরকম যে কোনো মেজো সেজো বড় ইনস্টিটিউটে যাবে, সেখানে দেখবে সবাই যারা পড়াচ্ছে তাদের বেশিরভাগ ফ্যাকাল্টি হচ্ছে ডব্লিউবিসিএস অফিসার। কেউ এখানে, কেউ ওখানে, কেউ সেখানে, এরকম রয়েছে। আর আমাদের একজনও নেই, এগুলো জেনে কিন্তু তুমি আসবে, ঠিক আছে? আমাদের একজনও নেই, কিন্তু যারা রয়েছে তারা ওই সাবজেক্টে এক্সপার্ট। ইংলিশ স্যার, উনি ইংলিশটাই খুব ভালো জানেন, উনি রিজনিং পড়াতে পারবেন না, বা উনি ধরো জিওগ্রাফি পড়াতে পারবেন না। আবার জিওগ্রাফির যে স্যার রয়েছেন তিনি হিস্ট্রি পড়াতে পারবেন না, তিনি ইংলিশ পড়াতে পারবেন না, এরকম। সাবজেক্ট এক্সপার্ট বলতে যেটা বোঝায়, কারণ তোমার যে প্রাইমারি স্কুল থেকে যেখান থেকে বেরিয়েছিলে সেই স্কুলের টিচারেরও ওরকমই যোগ্যতা ছিল। ওই, কারণ তখনকার দিনে হায়ার সেকেন্ডারি পাস করলেও চাকরি হতো, তাই না, প্রাইমারি স্কুলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তোমার যে তুমি যে প্রাইমারি স্কুলের টিচার কাছে পড়াশোনা করেছো, হতে পারে সেই বয়স্ক মানুষের হয়তো হায়ার সেকেন্ডারি পাস বা গ্রাজুয়েট, কিন্তু তুমি, তোমার মাস্টার ডিগ্রি রয়েছে, তাই না? কেউ বা তোমাদের স্কুল থেকে বিরাট বড় বড় জায়গায় চাকরি করছে। তাই প্লিজ ওই গল্পের মধ্যে থেকো না। ডব্লিউবিসিএস অফিসার পড়ালে তিনি বিরাট কিছু পড়িয়ে দেবেন, তিনি ভালো ভালো মন্ত্র জানেন, এই গল্পের মধ্যে যেন দয়া করে থেকো না। আমি মোটামুটি আমাদের টাইম হয়ে গেছে, গ্রুপটা বন্ধ করে দেবো, দেন কোড শেয়ার করে দেবো। যাদের কোড আসবে সঠিক টাইমে আসবে, সবার কাছে যাবে, বিশ্বাস করো। আমার হয়তো হতে পারে যে আমি তোমাকে পছন্দ করি না বা তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু সিস্টেম বা সফটওয়্যারের মধ্যে এই ইমোশন কাজ করে না। তুমি যদি সঠিক সিক্রেট কোড পাঠাও, তোমার কাছে যাবেই। মানে একটু যদি, একটু অধিক যদি ভুলও হয়, মানে তুমি ধরো একটা কোনো, আমাদের ধরো গতকাল যেমন ছিল যে মাই ইয়ার 2025, তো ইয়ার বানান যদি তুমি একটু ভুলও লেখো, YARE, তাহলেও তোমার কাছে যাবে, ঠিক আছে? ওইভাবেই সিস্টেম গুলো করা আছে। তুমি 2025-এর থেকে 2024 লিখলেও যাবে, যদি তোমার এখন 2024 সাল চলে, তাও যাবে তোমার কাছে। চলো, আমি তাহলে গ্রুপটা বন্ধ করে দিলাম। গ্রুপটা শেয়ার করে দিচ্ছি, যেটা বলার যে রিপিটেডলি বলে থাকি, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। বারবার বলছি, এটার জন্য কিন্তু গতকাল অনেকের যায়নি, কারণ আমি ম্যানুয়ালি পাঠাতে পারবো না, আমি আগেই বলেছি। এটা প্লিজ, এটা আমার লিমিটেশন, তোমাদের সবার কাছে আন্তরিক অনুরোধ রইল যে যখন পাঠাচ্ছ তাহলে একটু টাইপ করে পাঠাও। আর এমন তো না যে গরুর রচনা রয়েছে, দুটো তিনটে ওয়ার্ড মাত্র। আর হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে, অলরেডি দেখে নিয়েছো। এটা একটা সিক্রেট কোড যেটা হাইলাইট করা রয়েছে, স্মার্ট হার্ডওয়ার্ক। এটা সিক্রেট কোড, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, বারবার বলছি, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। আর নাম্বারটা সেম আছে, অর্থাৎ তুমি সেম নাম্বার, যারা মানে যারা বিগত দুদিন ধরে সিক্রেট কোড পাঠাচ্ছ, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। মানে প্রথম দিন পাঠাতে হয়তো তোমার 5-7 সেকেন্ড সময় লেগেছিল, আজ তো 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। স্মার্ট টাইপ করলে SMART অটোমেটিক চলে আসবে। যে তুমি হার্ড টাইপ করবে, তারপরে দেখবে ওয়ার্কের সাজেশন দিয়ে দিচ্ছে তোমার কাছে। তো এইটুকু হচ্ছে তোমার কোড। আর এগুলোকে শুধু হিসেবে দেখো, কোড হিসেবে যাচ্ছে কিনা তোমার কাছে। প্রথম দিনের কোড কি ছিল? WBCS মাই ড্রিম। দ্বিতীয় দিনের কোড কি ছিল? মাই ইয়ার 2025। তৃতীয় দিনের কোড কি ছিল? কোড কি? স্মার্ট হার্ডওয়ার্ক। দেখো আমি তোমার মধ্যে কিছু পুশ করছি কিনা, আমি তোমাকে দিয়ে লেখাচ্ছি এই কথাগুলো। ছোটবেলা থেকে আমাদেরকে বলতো যা পড়ছিস তাই লেখ, আমি তোমাকে দিয়ে কোনো না কোনো ফরম্যাটে লিখিয়ে নিচ্ছি, কোনো না কোনো ফরম্যাটে লিখিয়ে নিচ্ছি যে WBCS মাই ড্রিম, মাই ইয়ার 2025, আমি তোমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছি।
কোডটা হচ্ছে 6291515880, 6291515880, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আর স্মার্ট হার্ডওয়ার্ক এটা হচ্ছে সিক্রেট কোড। আশা করি সবাই পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, তাই তো? নেক্সট কোশ্চেন হচ্ছে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। তুমি জিজ্ঞাসা করি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা যদি জানো যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। কখনো তোমার মনে হবে না যে মানে কোনো পার্টিকুলার যে কোনো একটা ক্লাস করার পর মনে হবে না যে আর যেরকম যে ক্লাস চলছে ঠিক এরকমই হবে। এই স্যার যেরকম ভাবে ক্লাস করাচ্ছেন, যে এই পিডিএফ এর মধ্যে লিখছেন, আবার কোথাও গিয়ে একটা ব্ল্যাক একটা বোর্ড নিয়ে বা ব্ল্যাক একটা জায়গার মধ্যে লিখছেন বোঝানোর জন্য, ঠিক এই রকম লেখাবেন, ঠিক এইরকমটাই করবেন। তুমি যেরকমটা দেখছো ঠিক সেরকমটা। যে আজকে স্যার একটু বোধহয় বেশিক্ষণ পড়ালেন, এরপর থেকে কমিয়ে পড়বেন, একদম না। এই যতটুকু পড়িয়েছেন এইটুকু, যে 8টা থেকে শুরু করেছে বোধহয় 9টা 33-এ বা 34-এ ছেড়ে দিয়েছে, এরকম ঠিক এরকমই দেখবে। তুমি এর থেকে কোনো ডিফারেন্ট ফ্লেভার পাবে না, যে হ্যাঁ এরপর হয়তো ফাঁকি দিয়ে দেবে বা এরপর হয়তো আরো ভালো করে পড়াবে, কোলে বসিয়ে পড়াবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যা ফ্লেভার দেখছো তাই, এবং সব ক্ষেত্রে তাই। এই ব্যাপারটা একদম জিজ্ঞাসা করেছিল, বলে রাখি যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে কপি চেকিং এর ব্যবস্থা না থাকলে তাহলে সেটা ডেসক্রিপটিভ বলে না। কারণ স্যারের, আমি যদি ইংলিশের কথা বলি বা বাংলাতেও তো একই জিনিস রয়েছে। তো এই প্রেসি রাইটিং, লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং, এটা বোঝাতে তোমার খুব বেশি কটা ক্লাস লাগতে পারে? 1টা, 2টো, 3টে, 4টে, তার বেশি লাগবে? তারপরে কি হবে? মূলত প্র্যাকটিস, তাই তো? যে স্যার 4টে রিপোর্ট বলে দিলেন যে 4টে রিপোর্ট লিখে নিয়ে এসো, তুমি 1 সপ্তাহ সময় পেলে লিখে পাঠালে, লাইভ ক্লাস মানে সেগুলো স্যার হয়তো চেক করে নিলেন আগে থেকে, বা লাইভ ক্লাসে সেগুলোকে ওপেন করে দেখালেন, রাম এই জায়গাগুলোতে ভুল হচ্ছে, স্যামের লেখাটা খুব সুন্দর হয়েছে, যদুর সেন্টেন্স কনস্ট্রাকশনই হচ্ছে না, এইভাবে সবকিছু বলে দেবেন যে কার কি এ রয়েছে। স্টাডি ম্যাটেরিয়াল এমনই থাকবে, মানে অ্যানোটেড আর ফ্রেশ দু রকমের পিডিএফই তোমার কাছে যাবে, অ্যানোটেড আর ফ্রেশ দু রকমের পিডিএফই তোমার কাছে যাবে, ঠিক আছে? আমাদেরকে একটু, আমি যেদিন লাস্ট ক্লাস রয়েছে, অঙ্কের ক্লাস রয়েছে, সেই অঙ্কের ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলস আমি জানিয়ে দেবো, ঠিক আছে? অঙ্কের ক্লাসে আমি আরো ডিটেলস এগুলো নিয়ে জানিয়ে দেবো। আবারও বলছি, ফার্স্ট এই ধৈর্য রাখো। বিশ্বাস করো যে প্রতি বছর আমি ধৈর্য ধরে নি যে হ্যাঁ প্রতি বছর পরীক্ষা হচ্ছে, মানে যে ডব্লিউবিসিএস পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় আর কটা ভ্যাকান্সি থাকে, মানে কোন একটা সেটের রেসপেক্টে টোটাল কতজন পরীক্ষা বসছে, তাদের যদি রেশিও বের করে তাহলে বুঝতে পারবে যে সেই রেশিওটা কি রয়েছে। তাই ভেবে নিও যে এই 1.5 ঘন্টার যে ধৈর্য রাখতে পারে না, যে 8টা থেকে ক্লাস শুরু হয়েছে দেখেছিলে, তারপরে বেশ কিছুজন বেরিয়ে গেছে, ডেফিনেটলি হতে পারে যে জেনুইন কোনো কারণ রয়েছে যে তার জন্য বেরিয়ে গেছে বা কিছু, সে তো আলাদা ইস্যু। জেনুইন কারণ নিশ্চয়ই প্রতিদিন হবে না, কিন্তু যে এরকম প্রতিদিন বেরিয়ে যাচ্ছে বা কিছু, তুমি জেনে রেখো যে তুমি অজান্তেই নিজের জন্য কবর খুঁড়ছো। এই কথাগুলো বাংলায় প্রবাদ বাক্য শুনেছো তো? তো ঠিক সেই রকম জিনিসই, তুমি তোমার নিজের কবর নিজে খুঁড়ছো, আর কিচ্ছু না। সময় হলে ঠিক বুঝতে পারবে। তবে এই যে কথাটা রিপিটেডলি বলি, খুব লেট না হয়ে যায় এই ব্যাপারটা বুঝতে, খুব যেন লেট না হয়ে যায়, মানে ততটা তাড়াতাড়ি বোঝো যখন তোমার সময় রয়েছে হাতে, যে যখনও তুমি ঘুরতে পারো, যখনও তুমি আবার টার্ন নিতে পারো, এই ব্যাপারটা, ঠিক আছে? তো এই মোটামুটি বলা বক্তব্য। আর বারবার বলবো, লাইফে তোমার জন্য, তোমার ক্ষেত্রে আমি প্রথম দিন থেকে যে কথাগুলো বলে আসছি, আজও একই কথাগুলো বলবো বারবার, যে লাইফে অপশনস কমাও। আমাদের অপশনস মানে ভীষণ ভাবে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে বিপথে চালিত করে। মানে অপশন যদি তোমার কাছে থাকে, আমি খুব ছোট্ট এক্সাম্পল দিই যেটা একদম রিয়েল লাইফে, তারপর আবার পড়াশোনার মধ্যে ঢুকে যাবো, মানে পড়াশোনার মধ্যে এক্সাম্পল দেবো। মানে ধরো তুমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসবে, ঠিক আছে? ধর ফাঁকা ট্রেন, শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসবে ফাঁকা ট্রেন, তো শিয়ালদা থেকে অ্যানাউন্স করে দিয়েছে 6 নম্বরের কৃষ্ণনগর লোকাল দেওয়া হয়েছে। তো তুমি গিয়ে উঠে দেখলে সবগুলো জানলা ফাঁকা, যদিও কৃষ্ণনগর লোকাল এরকম হয় না, তো ধরে নিচ্ছি কৃষ্ণনগর বা বনগা লোকাল শিয়ালদা থেকে, তো ধরে নিচ্ছে এরকম, যে গিয়ে দেখলে সবগুলো জানলা ফাঁকা। তো তুমি দেখবে এই জানলায় বসে, ও বাবা মাথার উপর ফ্যানটা চলছে না, ফ্যানটা কম হাওয়া আসছে, বা ফ্যান চলছে ঠিক হাওয়াটা নামছে না, থাক ওই পাশের জানলায় গিয়ে বসি। এই পাশের জানলায় বসে দেখলে না, এপাশ থেকে রোদ আসবে, যে ট্রেনটা দমদম থেকে ছাড়িয়ে বেলঘরিয়া ঢুকবে, এই যে টার্ন নিচ্ছে, তখনই রোদটা এদিকে চলে আসবে, এই পাশে বসা যাবে না।
ও পাশে গিয়ে দেখলে তোমার জানলার উপর কে পিক ফেলে রেখেছে, পানের পিক ফেলে রেখে দিয়েছে, না এ পাশে বসা যাবে না। আবার তুমি চুজ করে এদিক ওদিক করে এ করছো, মানে কোনো রকম স্যাটিসফ্যাকশনে আসতে পারছো না। আর যখন দেখবে তোমার দমদম থেকে গাদাগাদি করে উঠলে গিয়ে কোনো রকম একটা দাঁড়ানোর জায়গা পেয়েছো, কোনো রকম, মানে দমদম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তোমার অলরেডি যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সেটা ছেড়ে দিয়ে বেলঘরিয়া ঢুকছে, তখন তুমি ভেতরে ঢোকার সুযোগ পেলে, গিয়ে কোনো রকম রুমাল দিয়ে মুছছো, এই অবস্থায় দেখলে বেলঘরিয়া ট্রেনটা ছাড়লো, তারপর দেখলে তোমার পাশ থেকে একজন উঠলো সোদপুর নামবে বলে, আর তুমি টুক করে 4 নম্বর সিটে গিয়ে বসলে, যাবে কোথায়? কৃষ্ণনগর। বসতে পেলে কোথায়? বেলঘরিয়া ছেড়ে ট্রেনটা ঢুকছে, তখন তুমি বসার জায়গা পেলে। তখন দেখবে 4 নম্বর সিটের তোমার কাছে মর্যাদা বা গুরুত্ব। একই কথা বলবো যে ধরো তোমার কাছে 10টা অঙ্কের বই রয়েছে, 10টা ইংলিশের বই রয়েছে, 10টা বইকে একবার একবার করে পড়ো না, একটা বইকে 10 বার করে পড়ো, একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার একবার করে পড়ো না। তুমি ধরো ইউটিউবে ভিডিও দেখো, তো 2 জন 5 জন 10 জনকে ফলো করো অঙ্কের জন্য, এখানে ফলো করো, ওই চ্যানেল এই চ্যানেল এই চ্যানেল সেখানে ফলো করো, তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো 1 জন থেকে 2 জনকে ফলো করো ম্যাক্সিমাম। যদি তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে কালকে থেকে, তাহলে এই আগের 2 জন থেকে 1 জনকে বসিয়ে দাও, অপশন কমিয়ে রাখো, দেখো সাকসেস রেট বাড়বে। এটা সবসময় যেন সত্যি। কন্টিনিউ একই কথা, সিক্রেট কোড। আর ওই সেই গ্রাফের কথা বলেছিলাম, দিয়েছিলে মাত্র রিপ্লাই 4-5 জন, যদিও সাকসেস রেটও এত না, মানে আমি যখন বলেছিলাম তখন ধরো 50 জন রয়েছে, তারপরে 4-5 জন রিপ্লাই করেছিল, বা 6-8 জন রিপ্লাই করেছিল, মানে সাকসেস রেট প্রায়, মানে এখানে হিসাব মতো পার্সেন্টেজ 10-12%। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সাকসেস রেট, মানে ডব্লিউবিসিএস এ যদি বলি, টোটাল আমাদের সাকসেস রেট কত, মানে টোটাল যে ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তার রেসপেক্টে যদি বলি, তাহলে মোটামুটি ওই 1 পয়েন্ট সামথিং, 1.8% এরকম সামথিং, ঠিক আছে, 1.8 1.85 এরকম, সেখানে থেকে 10-12% রিপ্লাই করছো, এই আর কি। তো এই ব্যাপারগুলো এমন না যে আমি প্রথম বলছি বা তুমি প্রথমবার শুনছো। ক্লাসগুলো যেগুলো পড়াবেন সেইগুলো মেটেরিয়াল হিসাবে দেওয়া হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ দেওয়া হবে, সেগুলোই মেটেরিয়াল হিসাবে যাবেন। তো এইমাত্র বললাম যে অ্যানোটেড ফাইল আর উইদাউট অ্যানোটেড ফাইল, এই কথাটার মানে কি? অ্যানোটেড ফাইল আমি কোথা থেকে পাবো? স্যার ইংলিশ ক্লাস করালেন, তোমাদেরকে পড়ালেন, তারপরে অ্যানোটেড ফাইল আমি কোথা থেকে পাবো? কোথায় থেকে পাবো বলো? কান্ত মন্ডল কপি পেস্ট করে দিচ্ছে, তাই তো? লাইভ কিন্তু কপি পেস্টের জন্য না, ঠিক আছে? এই যে জার্নিটা রয়েছে না, এটা ভেবে নিও না এই ভাগটা বাবার জন্য দিয়ে দিলাম, এটা মায়ের জন্য দিয়ে দিলাম, আর এই বাকি জায়গাটা বাবা মাকে কপি করে আমি ওখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার জার্নি কমপ্লিট হয়ে যাবে। এটা ভেবো না ভাই, লাইভ কিন্তু কপি পেস্ট না। গ্রাফ রেট বুঝতে পার, ওটা যারা প্রথম দিন ক্লাস করেছিল তারাই বুঝতে পারবে, ঠিক আছে? আমি বা স্যার যে কথাগুলো বলছেন তার মানে জেনে রেখো, যে মানুষগুলো তুমি যে পথে হাঁটার জন্য প্ল্যান করছো, জুতো পরছো, মোজা পরছো, এই এই লোকগুলো এই রাস্তাগুলো হেঁটে এসছে, কয়েকবার হেঁটে এসছে, তাই তোমাকে বলতে পারছি, সেই জন্য বলছি। যাই হোক, চলো আমি এই পর্যন্ত রাখলাম। তো 10টা থেকে আমার একটা ওই ইয়ে রয়েছে, ওই ক্লাসটাকে এন্ডিং এ রয়েছে, যেমন তোমাদের এই ক্লাসটার এন্ডিং পার্ট রয়েছে, তো আরো একটা ডেমো ক্লাস রয়েছে আমার, সেখানে আবার জয়েন করতে হবে। আমি আজ এখানে লিভ করছি। আগামীকাল যেটা থাকবে বায়োসায়েন্সের ক্লাস থাকবে। বায়োসায়েন্স ক্লাসের ক্ষেত্রে আমি একটা অ্যাজাম্পশন দিয়ে রেখেছি, এরকম প্রত্যেকটা ক্লাসে অ্যাজাম্পশন দিয়ে রাখি, মানে ঠিক ভুল তোমরা বলবে, তখন ফিডব্যাক নেবো, তখন তোমরা বলবে। যেমন আজকের ক্লাসে আমি বলেছিলাম যে ইংলিশে ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিম আমি এর থেকে ভালো মন্ত্র জানি, আমি শুধু মন্ত্র বলে দেবো কোশ্চেনের গোড়ায়, আর অমনি সিনোনিমের আনসার বলে দেবো অপশন এ বি সি ডির মধ্যে কোনটা। তো কালকের ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি যে কালকের ক্লাসের ক্ষেত্রে অ্যাজাম্পশন থাকলো এটা, যে লাইফ সায়েন্সের ক্লাস তুমি অনেক করেছো, কারণ লাইফ সায়েন্সের মানে সায়েন্স বলতে আমাদের প্রথম মনে পড়ে লাইফ সায়েন্স বা বায়ো সায়েন্স বা বায়োলজি, আমাদের প্রথম মনে পড়ে, আগে আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি মনে পড়ে না। কারণ লাইফ সায়েন্সের সাথে আমরা সব থেকে বেশি ফ্যামিলিয়ার, সব থেকে বেশি হ্যাভি বলতে পারো, ওই সাবজেক্টের সাথে আমরা হ্যাবিচুয়েট।
তো কালকে লাইফ সায়েন্স ক্লাস থাকবে। ক্লাস করার পর মনে হবে যে লাইফ সায়েন্স আমাকে অনেকে পড়িয়েছেন, সত্যি তাই, তুমি অনেকের কাছে পড়েছো, স্কুলে টিউশনে অনেকের কাছে পড়েছো, কিন্তু আমাকে এইভাবে কেউ লাইফ সায়েন্স পড়ায়নি, আমাকে কেউ এইভাবে বায়োসায়েন্স পড়ায়নি। কালকে ক্লাস করার পর তোমার এরকম একটা ফ্লেভার আসবে। এবার এটা অ্যাজাম্পশন থাকলো আমার দিক থেকে, কালকে আমি তোমার থেকে জেনে নেব যে এটা কতটা সত্যি বা মিথ্যা। মানে তুমি ডিনাই করতে পারো না স্যার আপনি যা বলেছিলেন ঠিক আছে, শুনতে ভালো লাগে, বাস্তবে সেরকমটা না, এরকম ব্যাপারটা। মানে তুমি তোমার মতো করে বলতে পারো, আমি জাস্ট অ্যাজাম্পশন করে রাখলাম, এটা আমার অ্যাজাম্পশন। আমি আগামীকাল তোমার থেকে যখন ক্লাস শেষ হয়ে যায় ফিডব্যাক নেবো। তুমি এটা বললেও আমি ঘুরিয়ে তোমায় প্রশ্ন করবো না, কেন ভাই কোথায় খারাপ লাগলো, এ আমি ঘুরিয়ে প্রশ্ন করবো না তোমার। ঠিক আছে, চলো তাহলে আমি এই পর্যন্ত রাখছি। আর বারবার বলছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে চলে যাবেই, তুমি কোনো মেসেজ করার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস সবকিছু তোমার কাছে পৌঁছে যাবে। আর পিডিএফ নোটস এর ক্ষেত্রে বলে রাখি, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পিডিএফ নোটস থাকবে। আচ্ছা, কালকে যারা পলিটি ক্লাসের পিডিএফ পেয়েছিলে, ছিল ওখানে বাংলা ইংলিশ দুটো ভাষাতে ছিল? এবার ইংলিশের আবার বলে বসো না স্যার ইংলিশ ক্লাসের বাংলা হয় না, মানে এর তো বাংলা পাঠালেন না, এটা আর বলে বসো না কেউ। ছিল তো প্রত্যেকটা ক্লাসের, মানে এরকম টু দা পয়েন্টে তোমার কাছে নোটস যাবে। মানে এমন হবে না নোটস যে জাস্ট 1.5 ঘন্টা ক্লাসের হাফ পৃষ্ঠা নোটস, বা এমন হবে না যে 1.5 ঘন্টা ক্লাসের জন্য 295 পৃষ্ঠার একটা নোটস, যে তুমি খুঁজে পাচ্ছ না কোথা থেকে শুরু করবে কোথা থেকে শেষ করবে। আর হাফ পৃষ্ঠার নোটস দেখে শেষ হয়ে গেল, একটু পড়া হয়ে গেল, এরকমটা কখনো মনে হবে না। পুরো, আবারও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের মানে ডিটেলস যেটা সম্ভব, যেটা দরকার, সেই রকম টাইপের পিডিএফ তোমার কাছে যাবে, নাম্বার 1। আর দুটো ল্যাঙ্গুয়েজে পিডিএফ থাকবে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পিডিএফ নোটস থাকবে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম, থ্যাংক ইউ। আর প্রত্যেকটা ক্লাসের পর তুমি দেখবে যে কিছু না কিছু সেই পার্টিকুলার ক্লাসের উপর কোশ্চেন আনসার ডিসকাশন হচ্ছে। স্যারের ক্লাসেও তাই, হয়তো এমন হতে পারে যে নাউন ক্লাস শুরু হলো, দিয়ে আজ আর নাউন শেষ হলো না, তাহলে আজ আর হয়তো কোশ্চেন আনসার হলো না, দিয়ে পরের দিনের ক্লাসে নাউন শেষ হলো, তারপরে দেখবে তার কোশ্চেন আনসার হচ্ছে। দেখবে এরকম, মানে আমি যে বললাম প্রত্যেক ক্লাসে কোশ্চেন আনসার হবে, তুমি বলতে পারো স্যার নাউন স্যার শুরু করেছিলেন, কিন্তু শুরু করে ওদের শেষ হয়নি ঠিকই, কিন্তু নাউনের তো কোনো কোশ্চেন আনসার করালেন না। আমি সেই জন্য বলে রাখলাম, সাইকোলজি কোশ্চেন কি বাংলাতে থাকে একটু জানালে ভালো হতো। মানে এটা কিসের জন্য বলছো, এর জন্য মানে কি বলে, ওই অপশনাল পেপারের জন্য বলছো? যাক, চলো আমি এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে, ভালো থেকো সবাই। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি যথাসময় তোমাদের কাছে পৌঁছে দেবো, এই দায়িত্ব দায়বদ্ধতা আমার। এর জন্য আলাদা করে কোনো ফোন মেসেজ করার দরকার নেই, এই দায়িত্ব দায়বদ্ধতা আবারও বলছি আমার। আমি তোমাকে পৌঁছে গ্রুপে আমি ইনফর্ম করে দেবো। আমি লিভ করলাম, প্রায় ওদিকে টাইম হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে, আগামীকাল দেখা হচ্ছে ঠিক রাত 8টায় বায়োসায়েন্স ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।